ভাই এবার দেখেন তো দেখা যাচ্ছে কিনা সবকিছু। অনেক পড়ুয়া ভাইয়া দেখা যাচ্ছে কিনা দেখেন তো। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ভাইয়া আমরা সবাই মিউট করে রাখি, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া দেখেন তো এবার ক্লিয়ার আছে কিনা। ভাইয়া আচ্ছা আচ্ছা, আমি স্টপ শেয়ারিং দিচ্ছি। ভাই এবার ভাই আমরা এবার সবাই মিউট করে দিচ্ছি, মিউট করি, হ্যাঁ আমরা সবাই মিউট করে রাখি, সবাইকে মিউট করে রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাইয়া আমাদের আজকের ক্লাস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, অন পেজ এসইও, অফ পেজ এসইও, যে ডিটেলসগুলো, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালিসিস, যে ব্যাপারগুলো থাকবে সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আমি একটু বলে রাখি ভাইয়া, আমার এখানে স্লাইডে যেভাবে উপস্থাপন করা আছে এগুলো হচ্ছে ফর্মাল, মানে সুন্দর করে বা যে আপনাকে একটা উপস্থাপনা যেভাবে প্রয়োজন সেভাবে, কিন্তু আমি এটা আপনাদেরকে শো করাবো, কিন্তু আমি উপস্থাপন করব বা আমি আপনাদেরকে বুঝাবো একবারে স্বাভাবিকভাবে, যেভাবে একজন পার্সোনাল সামনাসামনি যেভাবে আমরা কথাবার্তা বলি এভাবেই আমি বোঝানোর চেষ্টা করব। তো যার কারণে স্লাইডটা আপনারা ফোকাস রাখবেন আর মাইন্ড রাখবেন আমার দিকে আর কি। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বেসিক এসইও। তো যার ফুল এসইওর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা এটাকে অনেকে বলে থাকে এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো যেটাই হোক, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মূল থিমটা যেটা, সেটা হচ্ছে ভাই একটা ওয়েবসাইটকে অথবা একটা অনলাইন প্ল্যাটফর্মকে কি করে নিয়ে যাওয়া, র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যে অভ্যন্তরীণ কাজগুলো করা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কাজগুলো করে একটা ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো অথবা অনলাইন প্ল্যাটফর্মের একটা পজিশনে তৈরি করা, সেইটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে যেভাবে বলা আছে সেটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে কিভাবে বেশি করে ভিজিটর নিয়ে আসা যায়, এবং সেটা নির্ভর করে কার উপর, একটা কিওয়ার্ডের উপর, যেটা আমরা গত 2 নম্বর ক্লাসে বা টুলস অ্যান্ড ব্লগার ক্লাসে আমরা যেটা বলছিলাম যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা হচ্ছে আপনি আমি ওয়েবসাইটে বা কোনো সার্চ ইঞ্জিনে বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে যেটা লিখে আমরা সার্চ করি, সেই সার্চ বারটাকে যেটা যে ওয়ার্ডটা লিখে সার্চ করি সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার উপরেই কিন্তু ভাই আমাদের কি করে, আমাদের মূল ওয়েবসাইটটা ডিপেন্ড করে, কারণ এই কিওয়ার্ডটা লিখেই আমাদের ওয়েবসাইটটা কি হয়, খুঁজে পাওয়া যায়, এবং এই ওয়েবসাইটটাই কিন্তু আমাদের কি পরবর্তীতে কি পরিচিতি বাড়ায় দেয়। তো যেটাই আমরা বলি না কেন, আমাদের মূল টার্গেটটা হচ্ছে থাকে মূল টার্গেটটাই আমাদের থাকে যে মূল যে কিওয়ার্ডটা, এটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য। যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, তো ধরে নিলাম এখানে আমি আমাদের হচ্ছে অনেক বড় ভাইকে জিজ্ঞেস করলাম বা আমাদের আনোয়ার হোসেন ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদেরকে যদি আমি বলি যে ভাই আপনি ইউটিউবে কোনো একটা মুভি অথবা কোনো একটা সং, কোনো তথ্য লিখে সার্চ দিবেন, তাহলে ধরে নিলাম আমি অনেক বড় ভাইকে বললাম আপনি একটা সালমান খানের মুভি লিখে সার্চ দেবেন, তো ভাই কিন্তু লিখে সার্চ দিবে সালমান খান মুভি, কেউ আবার অন্যভাবে লিখে দিবে সালমান খান হিন্দি মুভি, কেউ আবার এভাবে লিখে সার্চ দিতে পারে সালমান খান নিউ মুভি। এই যে আমরা যে রিমন ভাই, অন্যরা শুনতে পারতেছিল না, পাপড়ি বড়ুয়া কিছু বলবেন মনে হয়। আচ্ছা, আমি কিন্তু ইয়ারফোনটা অনেক কাছে নিয়েই বলতেছি। এখন ঠিক আছে কিনা একটু রেসপন্স করিয়েন, হ্যাঁ। আচ্ছা ভাই ঠিক আছে, দেখি আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আহ, 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 আমাকে একটু মোফাজ্জল হোসেন ভাই দেখেন তো এখন শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। ওকে ওকে ভাইয়া, তারপর যদি ইয়ে হয় আমাকে একজন একটু রেসপন্স করবেন। তো ভাই এই কিওয়ার্ড রিসার্চের যে মূল থিমটা সেটা হচ্ছে কিওয়ার্ডটাকে সঠিকভাবে কি করা, অপটিমাইজ করা। আমরা সবাই মিউট করে রাখি ভাইয়া।
তো এই যে এই কিওয়ার্ডটা আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব, আচ্ছা ফ্রিল্যান্সার মেহেদি, এনার আইডিটা কি, সমস্যা কি এনার? তো এই কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডটা নিয়ে ভাই আমরা সার্চ করব বা যেটা নিয়ে আমরা সার্চ করব, সেই কিওয়ার্ডটাকে যেন মানুষ সহজে খুঁজে পায় এবং সহজে রিচ করতে পারে, সেইটার উপর আমাদের যে টার্গেটটা থাকবে সেটাকে বলা হয় যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল যে টার্গেট সেটা হচ্ছে কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটাকে অনেক সময় আমরা বলি নিশ নেম, NICHE, নিশ নেম অর্থাৎ বিজনেস নেম। একটা অনলাইন বিজনেস অথবা একটা অনলাইন প্ল্যাটফর্মকে একটা ভ্যালুয়েবল অবস্থানে নিয়ে যেতে গেলে তার জন্য যে অভ্যন্তরীণ কাজগুলো করতে হয় সেটার মূল শর্তই হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করা। তো কিওয়ার্ডটা আপনাদের ততক্ষণ পর্যন্ত জরুরি যতক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটটা আপনি একটা পর্যায়ে নিয়ে যাইতে না পারতেছেন। যেমন আমরা যদি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইভেলির কথাই বলি, তারপর অ্যামাজনের কথা বলি, দারাজ.com এর কথা বলি, এই যে এগুলো যে বিভিন্ন দেশের যে হচ্ছে প্রতিষ্ঠানগুলো আছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, আচ্ছা এগুলো কি কেউ কখনো আপনাকে এসে বলছিল যে আবু সাহেদ ভাই আমি অ্যামাজন থেকে আসছি, আমি আপনাকে দাওয়াত দিলাম, এখন থেকে অ্যামাজনে আপনি কি করবেন, প্রোডাক্ট কিনবেন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন? কেউ কিন্তু বলে নাই। শুধুমাত্র আপনি কিভাবে করেছেন তাদের সেবার মান এবং তাদের কিওয়ার্ডটা, মানে এখন কিন্তু আপনাকে কোনো ওয়েবসাইটে এটা লিখেও সার্চ দিতে হয় না amazon.com। আপনি অ্যামাজন লিখে দিলেও কিন্তু গুগল আপনাকে amazon.com-টাই শো করাচ্ছে। তার কারণটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করতেছেন সেই কিওয়ার্ডটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট এসইও করা, যার কারণে আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে ওই রিলেটেড যত ওয়েবসাইট আছে, যত পেজ আছে, যত তথ্য আছে, সবগুলো আপনাকে কি করতেছে, গুগল নিজে থেকেই আপনার সামনে সার্চ রেজাল্ট হিসেবে দেখাই দিচ্ছে। যার কারণে কিওয়ার্ডটা দুইভাবে মানুষ বিবেচনা করে, একটা হচ্ছে পেইড কিওয়ার্ড আর একটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। তাহলে পেইড কিওয়ার্ড কোনটা হবে? পেইড কিওয়ার্ড হচ্ছে যখন আমরা একটা ভালোভাবেই চিনি, যেমন আমরা যখন ফ্রিল্যান্সিং করি বা করতেছি বা করব, তখন দেখবেন যে আমরা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টকে বা কোনো একটা পোস্টকে যখন আমরা বুস্ট করি, বুস্ট মানে কি ভাই, মানে ভাস্ট স্টাইলে ছড়িয়ে দেওয়া আর কি, পোস্টটা সবার কাছে যেন সহজে পৌঁছায়, সেই সিস্টেমে যখন করি সেগুলো সহজে মানুষের কাছে পৌঁছে যায়। আসলে এই পেইড কিওয়ার্ডটা, এটাকে আমি বুঝাচ্ছি পেইড কিওয়ার্ড, আর এটা হচ্ছে ম্যানুয়াল কিওয়ার্ড। তার মানে আমরা যখন গুগলে সার্চ করি তখন দেখবেন যে গুগলের উপরে অটোমেটিক কিছু ছোট ছোট লিঙ্ক থাকে, বাট ওগুলো কি হয় না, ওখানে কোনো তথ্য নাই, তথ্য কিন্তু নিচে থাকে। তো তথ্যর উপরে যে লিঙ্কগুলো থাকে বা যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার পেইড পেইড কিওয়ার্ড। তার মানে ওই কিওয়ার্ডগুলোর কোনো কি নাই, এসইওর কাজ করতে হয় না, তারা গুগলকে পেইড করছে, যার কারণে গুগল তাদেরকে একটা মার্কেটিং এর মতো করে, মানে ব্যানার আকারে ওয়েবসাইটের উপরে রেখে দিছে ওই রিলেটেড। আর এই পাশের পিকচারটা দ্বারা আমরা এটাই বুঝাইলাম যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমাদের ম্যানুয়ালি করা। যেমন আপনি একটা যদি ফেসবুক ক্রিয়েট করেন, ফেসবুক ক্রিয়েট করতে গেলে আপনাকে কি করতে হচ্ছে ভাইয়া, ইমেল দিতে হচ্ছে, আপনার প্রোফাইল ফটো, আপনার নেম, আপনার অভ্যন্তরীণ যে জিনিসগুলো দিচ্ছেন, এগুলো হচ্ছে যে আপনার প্রোফাইলটাকে, মানে আপনার নামটাকে, যেমন আমার নাম মমিনুল ইসলাম বাপ্পি, আমার এই নামটাকে ফেসবুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু আমাকে প্রোফাইল, আমার স্কুল কলেজ, আমাকে সবগুলো কি করতে হয়েছে, এখানে ফিল আপ করতে হয়েছে, বা ওদের যে রিকোয়ারমেন্ট সেগুলো ফিল আপ। তো যখন একটা কিওয়ার্ডের যখন কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলোকে আমরা এসইও বলি, এসইও গুলো রিকোয়ারমেন্ট করে করে যখন একটা কিওয়ার্ড যখন র্যাঙ্কিং এ উঠে যায় বা যখন একটা পরিচিতি পেয়ে যায়, সেটাকে বলা হবে ম্যানুয়াল এসইও অথবা ম্যানুয়াল কিওয়ার্ড সিস্টেম, অথবা টার্গেটেড কিওয়ার্ড সিস্টেম কি করা, ম্যানুয়াল স্টাইলে করা। তাহলে এই জায়গার মধ্যে এই যে দুইটা কিওয়ার্ড আছে, একটা পেইড আর একটা হচ্ছে ম্যানুয়াল, তো এই দুটোর মধ্যে কোনটা কার্যকারিতা বেশি? আমি স্বাভাবিকভাবে বলবো যে ম্যানুয়ালের কার্যকারিতা বেশি, কারণ এই যে অটোমেটেড অথবা যে পেইড যে কিওয়ার্ডটা, সেটা কি আছে ভাইয়া, যতক্ষণ আপনি গুগলকে টাকা দিচ্ছেন ততক্ষণ আপনার কিওয়ার্ডটা কোথায় দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে, বাট যখন আপনার টাকা নেই বা পেইড করতেছে না তখন আপনার কিওয়ার্ডটা কি দেখাচ্ছে না, র্যাঙ্কিং এ দেখাচ্ছে না। বাট একটা ওয়েবসাইটকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে হলে অবশ্যই কি ম্যানুয়াল কিওয়ার্ডের প্রয়োজন, এবং এই কিওয়ার্ডটা মানুষ মনে রাখবে এবং এই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করবে। যার কারণে আমাদের কিওয়ার্ড চয়েসের ক্ষেত্রে আমরা কোনটা করব, ম্যানুয়াল স্টাইলে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমরা পেইড স্টাইলে নয়, ম্যানুয়াল স্টাইলে, অর্গানিক স্টাইলে যেটাকে বলি। তারপরে এখানে প্রশ্ন থেকে যায় যে কি কারণে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব। তো আমরা যে কারণে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, আমাদের মনে সহজ একটা প্রশ্ন যে আমরা এসইও কেন করব, কি জন্য করব। আমরা সহজ কথায় যদি বলি, আমাদের এই ফর্মাল কথাবার্তাগুলো না বলে সহজ কথায় যদি বলি, হ্যাঁ একটা ওয়েবসাইটে যদি আপনার কোনো ভিজিটর না থাকে, ধরে নিলাম ওয়েবসাইট বাদই দিলাম, আপনার ইউটিউব চ্যানেলের কথাই বলি, আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিজিটর অথবা সাবস্ক্রাইবার না থাকে, আপনার ইউটিউব চ্যানেলটার 5 পয়সা দাম নেই। কারণ ইউটিউব চ্যানেলে যত ভিজিটর আসে,
যত সাবস্ক্রাইবার আসে তার উপর কিন্তু গুগল থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনার চ্যানেলটাতে শো করা হয়। যখন আপনার চ্যানেলটাতে শো করা হচ্ছে ঠিক তখনই কিন্তু আপনি কি করতে পারতেছেন, একটা অ্যাড পাচ্ছেন এবং সেই অ্যাডের বিপরীতে আপনি কি পাচ্ছেন ভাইয়া, একটা পেমেন্ট পাচ্ছেন। যেটা আমি ক্লাস শুরুর আগে একটু আগে যেমন আমাদের আহসান হাবিব ভাইকে দেখলাম যে ওনার ইউটিউব চ্যানেলটা উনি মনিটাইজেশন করার ট্রাই করতেছে এবং হয়ে গেছে, এখন কিছু কাজ বাকি আছে। তো উনি কিন্তু এই জন্যই করতেছে যাতে করে ওনার চ্যানেলটা থেকে কিছু উনি রেভিনিউ বা কিছু টাকা যেন উত্তোলন করতে পারে, যেটা ওনার আর্থিকভাবে সহযোগিতা করবে। ঠিক তেমনি একটা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তখনই করা হয় বা তখনই চিন্তা ভাবনা করা হয় যে এখান থেকে আপনার যে লাখো লাখো ভিজিটর আসবে বা বাইরের ওয়েবসাইটে যে কাজগুলো আপনি করে দেবেন সেইগুলো যেন ঠিকঠাক আসে এবং সেখান থেকে যেন আপনি একটা আপনার ওয়েবসাইট থেকে লাভবান হন, সেটার জন্যই যে কাজগুলো করতে হবে সেগুলোকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রথম এবং প্রধান যে উদ্দেশ্যগুলো সেগুলো হচ্ছে আপনার সাইটকে সকলের কাছে সহজে পৌঁছে দিতে সহায়তা করবে। তার মানে খুব সহজে আপনি একটা জনপ্রিয়তা পাবেন, মানুষ কোনো একটা তথ্য লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটাই চলে আসবে, এই টাইপের। আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করতে, সাইটের ভিজিটর বৃদ্ধি করতে। এখন দেখেন 2-3 বছর আগেও ইভেলি নামে কোনো ওয়েবসাইট তেমন মানুষের নজরে আসতো না, বাট বর্তমান সময়ে ইভেলি বলতেই আমরা সবাই চিনি, দারাজ.com বলতেই আমরা সবাই চিনি। তার কারণ তারা একটা সময়ে গিয়ে জনপ্রিয়তা অর্জন করছে এবং এর কারণে তাদের কিন্তু ওয়েবসাইটে যদি তারা প্রোডাক্ট সেল করে যে ইনকামটা করে ঠিক সমপরিমাণ ইনকাম কিন্তু তারা আপনি আমি যে তাদের ওয়েবসাইটটা ভিজিট করি সেখান থেকেও কি পারে, সেখান থেকেও তারা একটা ইনকাম পেয়ে থাকে। এবং বিভিন্ন কোম্পানি গুগলের মাধ্যমে তাদের অ্যাডগুলো ওই ওয়েবসাইটগুলোতে কি করাচ্ছে ভাই, শো করাচ্ছে। যার কারণে ওই ওয়েবসাইটের পক্ষ থেকে আপনার যে ওয়েবসাইট যেমন ইভেলি, দারাজ.com বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে তারা একটা ভালো অনলাইনের ভিজিটর থেকে একটা ইনকাম করতেছে, প্রোডাক্ট সেল করতেছে এটা তো আছেই, এছাড়াও তারা ভিজিটর থেকে একটা ভালো পরিমাণ ইনকাম রেট পাচ্ছে। 4 নম্বরটা যেটা বিভিন্ন ধরনের অনলাইন আয় করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যেমন আমি যদি আপনাদেরকেই দিয়ে উদাহরণ দিই, যেমন আপনাদের দ্বিতীয় ক্লাসে যাদেরকে আমি বলছিলাম যে ভাইয়া আপনারা সবাই একটা করে ব্লগ সাইট ওপেন করুন। এখন ব্লগ সাইট যারা ওপেন করছেন আপনি কিন্তু চাইলেই পরবর্তীতে আপনার ব্লগ সাইটটাকে আপনি ডোমেইন হোস্টিং ক্রয় করে আপনার ব্লগ সাইটটাকে কি করতে পারেন, একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটে পরিণত করতে পারেন। এবং এটাতে সুবিধা কি দেখেন, আপনারা যখন আমার কাছে কোর্সটা করবেন আমি কিন্তু আপনাদের অ্যামাজন অ্যাফিলিয়েট করাবো এবার, তো সিপিএ মার্কেটিংটাও করাবো। তো যখন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করবো বা সিপিএ মার্কেটিং করবো, আমরা কিন্তু অ্যামাজন বা বিভিন্ন মার্কেট প্লেসের প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে বিক্রয় করব, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবো এবং এখান থেকে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমরা অ্যামাজনের প্রোডাক্টগুলো সেল করবো। তখন যখন এভাবে করে করে আমাদের যখন ওয়েবসাইটটা একটা ভালো পর্যায়ে চলে যাবে, মানে একটা ভিজিটর, একটা স্ট্যান্ডার্ড একটা ভিজিটর পাবো, মানে ট্রাফিক পাবো, তো সেখান থেকেও কিন্তু আমার ওয়েবসাইটে একটা ইনকাম আসবে। যেমন আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি 1 মাস 2 বছর 3 বছর এভাবে করে একটা ইউটিউব চ্যানেল চালান, আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আর যখন সাবস্ক্রাইবার বাড়বে তখন কিন্তু আপনার ইনকামও বাড়বে বা আপনার অ্যাডও চলে আসবে, আপনার ভিজিটরও বাড়বে। ঠিক তেমনি একটা ওয়েবসাইটকে আপনি অবশ্যই আপনি আপনার চাইলে আপনার অনলাইন প্ল্যাটফর্ম যেটা আছে ব্লগ সাইট, সেটাকে আপনি কি করতে পারেন, আপনার একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট হিসেবে, বা আমি যদি সহজ কথায় বলি একবারে গরিবের অ্যামাজন হিসেবে আপনি আপনার ওয়েবসাইটটাকে বা ব্লগ সাইটটাকে আপনি ইউজ করতে পারবেন আজীবনের জন্য। তো এটাতে আপনার একটা কি হয়ে যাবে, অনলাইন আয় করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আর পঞ্চম যেটা হচ্ছে তথ্য বিনিময় এবং প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত্তি হিসেবে কাজ করে। তার মানে আপনি যখন আজকে যে ওয়েবসাইটটা আপনি তৈরি করতেছেন এই ওয়েবসাইটটা কিন্তু একসময় কি হয়ে যাবে, একসময় অনেক ভ্যালুয়েবল একটা ওয়েবসাইট হয়ে যাবে। যেমন আপনারা একটা তথ্য সম্পর্কে অবহিত আছেন কিনা আমি জানি না, কিছুদিন আগে মাস দেড়েক আগেও আমরা পেপারে বা বিভিন্ন টেলিভিশনে আমরা দেখলাম যে facebook.bd.com নামে একটা ডোমেইন হোস্টিং কিনে একজন ঢাকার একজন ডিশ লাইনের অপারেটর একটা হচ্ছে কিনেছিল, একটা ওয়েবসাইট করে করছিল, যেটার উপর মোটামুটি সে ওই ওয়েবসাইটটার পিছনে 2-3 বছর সময় দেওয়ার পর ওই ওয়েবসাইটটাতে এত পরিমাণ ভিজিটর এবং ওই ওয়েবসাইটের মানে যদি আমি টাকায় ধরি তো বাংলাদেশি টাকায় প্রায় 16-17 কোটি টাকার মতো কি উঠে গেছিল, রেট উঠে গেছিল। বাট সে এটা লিগালি না করার কারণে একবার ফেসবুকের মেইন অফিসিয়াল অফিস থেকে তাদেরকে হচ্ছে এটার উপর হচ্ছে নিষেধাজ্ঞা জারি করে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে মূল থিম যেটা, আপনি যদি একটা ওয়েবসাইটের পিছনে লেগে থাকেন, অন পেজ এসইও করেন বা আপনি এটার পিছনে লেগে থাকেন, আপনার ওয়েবসাইটটা আজকে যে ওয়েবসাইটটা আপনি 10,000 20,000 টাকা দিয়ে প্রতিষ্ঠিত করার প্ল্যান করতেছেন
সেই ওয়েবসাইটটাই কিন্তু একসময় গিয়ে এসইও তারপর অন্যান্য কাজগুলো কমপ্লিট করলে এই ওয়েবসাইটগুলোই এক একটা ওয়েবসাইট অনেক টাকা হয়ে যায়। যেমন আমরা ইভেলির কথা যদি ধরি, ইভেলিতে যদি শুধুমাত্র তার এখন কোনো প্রোডাক্ট সেল না করে শুধু যদি বসেও থাকে, তার প্রতিদিনে যে পরিমাণ সে ভিজিটার পায় সেখান থেকেও ইভেলির ইনকাম অনেক টাকা। তার মানে একটা ওয়েবসাইটকে এসইও করলে যে শুধু ফালায় রাখতে হবে তা নয়, এর পিছনে আপনি যেটাই করেন না কেন এখানে ভিজিটার বাড়াইতে পারলেই আপনার মূল টার্গেট ফিল আপ হবে ইনশাল্লাহ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে আপনাদের কি কি জানা থাকা দরকার বা কি কি লাগবে? তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, একটা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে ধারণা। এখন কথা হচ্ছে আমরা ওয়েবসাইট সম্পর্কে যে ধারণাটা বুঝি সেটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া, বাট আমাদের যে আইডিয়া আছে এই আইডিয়া না, আইডিয়াটা হবে এরকম যে আমরা যখন কোর্সটা করব তখন আমরা জানতে পারবো কোন ওয়েবসাইটের র্যাঙ্কিং ভালো, কোন ওয়েবসাইটের ডিএ অর্থাৎ ডোমেইন অথরিটি, কোন ওয়েবসাইটের পিএ অর্থাৎ পেজ অথরিটি, কোন ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক ভালো, কোন ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক, তার মানে গুগলে ওই ওয়েবসাইটটার অবস্থান কীরকম। এই যে এই সম্পর্কে যা ধারণাগুলো, এগুলোকে বলা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে ভালো মানের ধারণা। তো আমি আশা করতেছি আপনাদেরকে এই ক্লাসগুলো করাতে করাতে এই ওয়েবসাইট সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তারপর এখানে আছে কিওয়ার্ড বাছাইকরণ। তো কিওয়ার্ড বাছাইকরণটা কি? কিওয়ার্ড বাছাইকরণটা হচ্ছে আমরা যখন কোনো বিজনেস শুরু করব বা অনলাইন প্ল্যাটফর্মে যখন কোনো কিছু স্টার্ট করব, আমি যে আসলে এই কথাগুলো বলতেছি, আমি যে বলতেছি যে করবেন বা করব, এই ব্যাপারগুলো ভাই আসলে সব কিছু যে আপনার হবে তা না। কিছু কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা বায়ারের কাজগুলো করে দেব, তার জন্য আমাদেরকে এগুলো জানতে হবে। তো কিওয়ার্ড বাছাইকরণটা হচ্ছে সেটাই, যখন বায়ার আমাদেরকে ওনার একটা ওয়েবসাইট তৈরি করবে বা ওনার একটা ওয়েবসাইটে কন্টেন্ট নিয়ে কাজ করবে বা মার্কেট প্লেস নিয়ে কাজ করবে, তখন ওনার ওয়েবসাইটের মূল যে টার্গেটটা হবে সেটা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করা। সেই কিওয়ার্ড সিলেক্টটা আমাদেরকে করে দিতে হবে এবং যেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ, এর পরের ক্লাসেই সেটা থাকবে। এরপরে চলে আসলে ব্যাকলিং সম্পর্কে ধারণা। ব্যাকলিং সম্পর্কে ধারণাটা কি? ব্যাকলিং হচ্ছে ভাই সেটাই বোঝাচ্ছে, দেখেন আমি অন পেজে যখন বা ওয়েবসাইটে যখন আমরা কোনো কাজ করি, আমাদেরকে এখানে কোনো দাওয়াত দেওয়ার বা ইনভাইট করার কোনো অপশন আছে কিনা? আসলে কিন্তু অপশন নেই, কিন্তু অপশন একটা আছে, সেটা হচ্ছে লিঙ্ক শেয়ারের মাধ্যমে কি করা? পরিচিতি বাড়ানো। তার মানে এই যে লিঙ্ক শেয়ার করে করে আপনি যে আপনার ওয়েবসাইটে অন্য জায়গা থেকে ভিজিটর নিয়ে আসবেন বা বিভিন্ন মানুষকে ইনভাইট করবেন আপনার ওয়েবসাইটে ভিজিট করার জন্য, এই যে প্রসারের সহজ কথায় প্রচার প্রসারের যে ব্যাপারটা, সেটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। আর এই ব্যাকলিঙ্কের ধারণাটা আমরা পাবো ইনশাল্লাহ। পেজ র্যাঙ্ক সম্পর্কে ধারণা। পেজ র্যাঙ্ক কোনটা ভাইয়া? আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, ওই ওয়েবসাইটে একটা কিন্তু র্যাঙ্কিং থাকে। সেই ওয়েবসাইটের পেজটা যেটা ওপেন করলে যে পেজটা পাওয়া যায়, সেই পেজটার র্যাঙ্কিং কত। তার মানে ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক হয় 10 এর মধ্যে, 1 থেকে 10 এর মধ্যে কাউন্ট করে। তার মধ্যে একটা ওয়েবসাইট যদি 1 থেকে 5 এর মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে, তাহলে বুঝতে হবে এই ওয়েবসাইটটা এনাফ, যথেষ্ট বেটার একটা ওয়েবসাইট। তো এটাকে বলা হয় পেজ র্যাঙ্ক। আমরা এখান থেকে পেজ র্যাঙ্কটা আমরা ক্লিয়ার করব। আমি কিন্তু আবারও বলতেছি ভাইয়া, আমরা আজকে এখান থেকে আইডিয়া নিচ্ছি, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করতেছি না আজকে। সো আমরা এগুলো থেকে আপনাদের অনেক কিছু প্রশ্ন থাকবে, আপনারা নোট করে রাখেন, আমরা ক্লাসে ইনশাল্লাহ এগুলোর জবাব দেবো। তো তারপরেও এগুলো বলি, আমরা আইডিয়া নিচ্ছি, আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি এগুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর যেটা আছে ওয়েবসাইট সাবমিট করা। দেখেন ওয়েবসাইট সাবমিট করাটা কি? দেখেন আপনারা যারা ব্লগ সাইট ক্রিয়েট করছেন, আপনারা দেখলাম যে গত ক্লাসের কমেন্ট বক্সে আপনারা সুন্দর সুন্দর করে অনেকে হচ্ছে ব্লগ সাইটের লিঙ্কগুলো পোস্ট করছেন। আমি অনেকগুলোই দেখছি, অনেকজনের খুব ভালো হয়েছে। তো এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা যারা ব্লগ সাইটটা করছেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের ব্লগ সাইটটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি লিঙ্ক শেয়ার করতেছেন, মানে আপনার বন্ধুকে বা আপনার পরিচিত জনকে যতক্ষণ পর্যন্ত আপনি লিঙ্ক শেয়ার করতেছেন, ততক্ষণ পর্যন্ত এই ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণটা হচ্ছে এই ওয়েবসাইটটা সাবমিট করা হয়নি। তার মানে গুগল আপনাকে এখনো অথরাইজড ব্লগ সাইট হিসেবে আপনাকে কি করে স্বীকৃত দেয়নি, যার কারণে আপনার এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে কখন এটা দিবে? এটা তখনই দিবে যখন আমরা ব্লগ সাইটের এসইওর কাজ করব। তো আমরা ইনশাল্লাহ এসইওর কাজটা করে ফেলবো, বাট এসইওর কাজগুলো যখন আমরা করব তখনই শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটটা কী হয়ে যাবে? ভেরিফাইড হয়ে যাবে। ইউটিউবের ক্ষেত্রে তাহলে সাবমিট বলতে কোনটাকে বোঝাচ্ছে? ইউটিউবের ক্ষেত্রে তাহলে সাবমিট বলতে সেটাকে বোঝাচ্ছে যেটাকে বলে মনিটাইজেশন। তার মানে মনিটাইজেশন পাওয়ার আগে পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলটার তেমন কোনো ভ্যালু নেই। তাহলে মনিটাইজেশন পাইতে গেলে কি করতে হবে? মনিটাইজেশন পাইতে গেলে আপনাকে প্রথম অবস্থায় 1000 সাবস্ক্রাইবার হতে হবে আর 4000 ঘন্টা ওয়াচিং টাইম, মানে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলোর শোয়িং টাইম হতে হবে 4000 ঘন্টা। তাহলেই শুধুমাত্র আপনার ওয়েবসাইটে, আপনার ইউটিউব চ্যানেলটা কি হবে? গুগল অ্যাডসেন্স অর্থাৎ টাকা ইনকাম করার একটা ওয়ে হিসেবে পরিগণিত হবে। তাহলে
6 নাম্বারটা হচ্ছে সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো মানের ধারণা। তার মানে আমরা তো যেহেতু গুগল থেকেই সব কাজ করবো, তার মানে গুগল থেকে আইডিয়া নিলেই হবে। এছাড়া আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, যেমন বিং, তারপর বাইদু। তো আমরা ওগুলোতে করবো না, আমরা অধিকাংশ বলতে সবগুলোই আমাদের হবে গুগল থেকে। তো এটা নিয়ে কথা বলার কিছুই নেই। এবং মেটা ট্যাগের ব্যবহার, মেটা ট্যাগ কোনগুলো ভাইয়া? দেখেন, আমরা যখন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবো বা কোনো আর্টিকেল নিয়ে কাজ করবো, সেই আর্টিকেলটার একটা কি থাকে, সাব ক্যাটাগরি থাকে বা সাব টাইটেল থাকে, এগুলোকে বলা হচ্ছে মেটা ট্যাগ। যেমন আপনারা যারা 2 নম্বর ক্লাসটা প্রেজেন্ট ছিলেন তারা ভালোভাবেই জানেন যে আমাদের ওখানে কি আছে, কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা টুলস আমরা ইউজ করছিলাম, যেখানে গুগলে আমরা যদি একটা কিছু লিখে সার্চ দিই, ওই রিলেটেড গুগলে কেমন মানুষ কিভাবে সার্চ করে সবগুলোর একটা আমাদেরকে আইডিয়া দিচ্ছে কে, কিওয়ার্ড এভরিওয়্যার। আর ওই কিওয়ার্ড এভরিওয়্যারটা থেকেই আমরা ওখান থেকে কি করতেছি, সার্চ করে পাচ্ছি কোনগুলো ভাইয়া, আমরা যে ট্যাগগুলো পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে মেটা ট্যাগ। আর অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন সম্পর্কে জানা, অর্থাৎ আমরা যে এসইওর কথা বলতেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বলতেছি, এসইও দুই প্রকার। একটা হচ্ছে ভাইয়া অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে কোনো ওয়েবসাইট অথবা কোনো অনলাইন অনলাইন প্লেসের বা অনলাইন সেক্টর অভ্যন্তরীণ যে কাজগুলো, মানে ভিতরের যে কাজগুলো, সেগুলোকে বলে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও বলতে হচ্ছে ব্যাকলিংকে বোঝাচ্ছে, তার মানে প্রচারেই প্রসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে অফ পেজ এসইওর অংশ। তাহলে আমি যদি বুঝাইতে চাই, আপনার যদি আমি ওয়েবসাইট না দিয়ে ফেসবুক দিয়ে বুঝাই, যেহেতু আপনার ফেসবুক অনেকে চালান, আপনাকে যদি বলতে বলা হয় যে ভাই আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আপনার পিকচার, আপনার স্কুল কলেজ অন্যান্য যে ডিটেলসগুলো দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, এই ধরনের কাজগুলোকে বলে, মানে অভ্যন্তরীণ যে কাজগুলো করা, এইগুলোকে বলা হবে অন পেজ এসইও। তার মানে একটা ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অন পেজ এসইও। বাট ওয়েবসাইটটা যখন ক্রিয়েট হয়ে গেল, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে যেহেতু এটা দিয়ে বোঝাচ্ছি, তার মানে ফেসবুক অ্যাকাউন্টটা যখন আপনার ক্রিয়েট হয়ে গেল, এখন আপনি বন্ধুকে রিকোয়েস্ট পাঠা, বান্ধবীকে রিকোয়েস্ট পাঠা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে যে রিকোয়েস্ট করে করে যে নিজের পরিচিতি বাড়ানো, তারপর বিভিন্ন গ্রুপে অ্যাড করা, এই যে এগুলো যে ব্যাপারগুলো, মানে নিজের প্রচার প্রসার করানো, এইটাকে বলা হবে অফ পেজ এসইও। তার মানে একটা ওয়েবসাইট যখন অভ্যন্তরীণভাবে কাজ করে হয়ে গেল, এখন ওই ওয়েবসাইটে লিঙ্ক বিভিন্ন জায়গায় শেয়ার করে দিয়ে ওই ওয়েবসাইটটার মধ্যে যে পরিমাণ ভিজিটর আনার চেষ্টা করা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি ভাই, অফ পেজ এসইও। তো এই কয়েকটা ব্যাপার আমাদেরকে একটু জানতে হবে। আর আমি আজকের ক্লাসে আপনাদেরকে যে জিনিসগুলো একটু মুখস্থ করতে বলবো সেগুলো একটু মুখস্থ করতে হবে, তো এখন না, যেগুলো করতে বলবো সেগুলো। আর এই স্লাইডটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব, তো সেক্ষেত্রে কারো লিখেও নিতে হবে না বা টেনশন করতে হবে না, আমি স্লাইডটাই দিয়ে দেবো পুরোটা আপনাদের গ্রুপে। আপনারা বাসায় দেখে একটু 2-3 বার রিডিং পড়ে, প্রশ্ন থাকলে প্রশ্ন লিখে নোট করে পরের ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে ভালো করে এই ব্যাপারগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। তো হোয়ার ডু সার্চার ক্লিকস, সার্চার ক্লিকস বলতে আমি এটা একটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এটা ক্রিয়েট করা, যে আমি যখন কোনো একটা ওয়েবসাইটে কোনো তথ্য লিখে সার্চ দিই, আমরা কি কখনো 1 নাম্বার পেজ ছেড়ে, মানে 1 নাম্বার রেজাল্টটা ছেড়ে 3-4 নাম্বার বা নিচে কখনো যাই? আমরা কিন্তু অধিকাংশ সময় কি করি, 1 নাম্বার পেজটাতেই সার্চ করার চেষ্টা করি, সর্বোচ্চ হলে 2-3, কিন্তু আমরা 1 নাম্বার পেজটাতেই সবসময় বেশি ক্লিক করি। যার কারণে প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যক্তির টার্গেট থাকে যে তার ওয়েবসাইটটাকে 1 নাম্বারে নিয়ে যাওয়া। ঠিক একইভাবে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের সবার আগ্রহ থাকে তার কিওয়ার্ডটাই যেন সবসময় উপরে থাকে। তার মানে এই যে আপনি লিখে সার্চ দিবেন যে সালমান খান মুভি 2021, অথবা কেউ লিখে সার্চ দিবেন মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজ। এখন কথা যদি সালমান খান মুভি এবং ওয়াজ আপনি যেটা লিখেই সার্চ দেন, মিজানুর সাহেব ওয়াজ লিখে সার্চ দিলে দেখবেন যে বিভিন্ন চ্যানেলে, ধরে নিলাম আমাদের এখানে আবু সাইদ ভাইয়ের একটা চ্যানেল আছে, ধরে নিলাম এখানে নেহাল ভাইয়ের একটা চ্যানেল আছে, ধরে নিলাম এখানে রেজা সাকিব ভাইয়ের একটা চ্যানেল আছে। এখন কথা হচ্ছে সবারই তো মিজানুর সাহেবের ওয়াজ নিয়ে চ্যানেল আছে, কিন্তু যখন আপনি সার্চ দেবেন মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজ, তখন কার চ্যানেলটা আসবে? সাকিব ভাইয়েরটা, নেহাল ভাইয়েরটা, অথবা আবু সাইদ ভাইয়েরটা? নিশ্চয়ই কোনো না একজনের চ্যানেলটা সামনে আসবে। এখন কথা হচ্ছে সাকিব ভাইয়ের চ্যানেলটা সামনে কেন আসলো, আবু সাইদ ভাইয়েরটা এবং নিহাল ভাইয়ের চ্যানেলটা কেন পরে আসলো? তার কারণটা হচ্ছে নিশ্চয়ই আমাদের রেজা সাকিব ভাই তার ওয়েবসাইটের মধ্যে বা ইউটিউব চ্যানেলটা এমনভাবে এসইও করছে বা এমনভাবে কিওয়ার্ডগুলো অপটিমাইজ করে ওখানে সেট আপ করছে, যার কারণে আজহারি সাহেবের ওয়াজ লিখলেই তার ভিডিও চ্যানেলটা আগে আসতেছে। মূলত এই যে প্রসঙ্গগুলো, এই যে অভ্যন্তরীণ কাজগুলো, এইগুলোকে করাকেই বলা হচ্ছে
এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো বিশদভাবে আলোচনা করা আছে, তো যার কারণে সবার টার্গেট থাকে এই 1 নম্বরে থাকা। তো এটাই হচ্ছে মূল আসলে প্রধান কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আমরা তো একটু আগেও বলে আসলাম যে কেন করব এসইও। তো এখানে যদি আমরা 2-3টা বিষয়কে যদি একটু নজর দিই, সেটা হচ্ছে আপনার সাইটে যখন প্রচুর পরিমাণে কি থাকবে, ভিজিটর থাকবে, তখন ওই সাইডে কিন্তু বিজনেস রিলেটেড আপনি পোস্ট করতেই পারেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, যদি আপনারা কমভাবে বুঝে থাকেন, মানুষ যখন কোনো একটা গ্রুপ তৈরি করে, সেই গ্রুপের মূল উদ্দেশ্যটা কি থাকে? বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো। ঠিক তেমনি একটা ওয়েবসাইটের মূল উদ্দেশ্য থাকে বেশি বেশি করে মানুষকে তার ওয়েবসাইটে কি করা, ভিজিট করানো। তো যাতে করে তার ওয়েবসাইটে যদি সে কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো ওয়েবসাইট হয়, তাহলে ওখান থেকে সেল বেশি হবে। আর যেমন অ্যামাজনে লাখ লাখ মানুষ, পুরো ওয়ার্ল্ডের মানুষ তাকে চেনে, তার মানে সেখান থেকে অনেক পরিমাণ সেল হয়। যেমন বাংলাদেশের মধ্যে ইভেলি, দারাজ, বিক্রয়.com, এগুলোও মানুষ প্রচুর চেনে। তো এগুলোতে ঢুকলেও প্রচুর কেনা বেচা হয়, সাথে সাথে কি হয়, ওই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আসে। আর 2 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে ভাই কোনটা, 2 নাম্বারটা এটা, যেটা হচ্ছে আপনার সাইটে গুগল অ্যাডসেন্স এর ব্যবহার করে প্রচুর ইনকাম করবে। গুগল অ্যাডসেন্স তো আমি একটু আগে বললাম যে গুগল অ্যাডসেন্সটা কি। গুগল অ্যাডসেন্সটা হচ্ছে আমরা যখন আমার চ্যানেলে অথবা আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার ওয়েবসাইটে যখন গুগল থেকে যে অ্যাডগুলো প্রদর্শন করা হয়, সেই অ্যাডগুলোর বিপরীতে আপনাকে এই গুগল থেকে যে রেভিনিউটা দেওয়া হয়, সেটা পাওয়ার যে মাধ্যমটা, সেটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ইউটিউবে ব্যবহার করা যায়, ব্লগ সাইটে ব্যবহার করা যায়, ওয়েবসাইটে ব্যবহার করা যায়। তো আমরা এখান থেকে যখন আমাদের এই চ্যানেলগুলো হয়ে যাবে বা আমরা এলিজিবল হব, যোগ্য হব আমরা ইনকাম করার জন্য, তখন আমাদেরকে গুগল থেকে আমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হবে যে ইউ আর এলিজিবল ফর ক্রিয়েট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তখন আপনি ওখানে ক্লিক করলেই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আর এই ওয়েগুলো আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আপনার সাইডে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন, এতেও বেশ ভালো ইনকাম হবে। যেমন আমি যদি সহজ কথায় বলি, আপনাদের যে ব্লগ সাইটটা আছে, এই ব্লগ সাইটটাকে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস হিসেবে তৈরি করতে পারেন, তার মানে আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট কি করবেন, লিঙ্ক নিয়ে আপনার ওই ব্লগ সাইটের মাধ্যমে এখানে পোস্ট করে এই ব্লগ সাইটের লিঙ্কটা যদি আপনি মানুষকে শেয়ার করেন, তাহলে একই সাথে কি হবে, তারা অ্যামাজন প্রোডাক্ট কিনতে আসবে, বাট কোথায় ক্লিক করবে, আপনার ওয়েবসাইটে ক্লিক করবে বা আপনার ব্লগ সাইটে ক্লিক করবে। তাহলে আপনি দুইভাবে ইনকাম করতেছেন, যখন আপনার ব্লগ সাইটে আসবে আপনার ব্লগ সাইটে ভিজিটর বাড়তেছে, দ্বিতীয়ত আপনার যে অ্যামাজন ক্রিয়েটিং লিস্ট অ্যাফিলিয়েট লিঙ্ক যেটাকে বলা হয়, আপনার ব্লগ সাইটে যেটা আপনি কি করে রাখবেন, ক্রিয়েট করে রাখবেন, তাহলে যদি এখান থেকে ক্লিক করে যদি অ্যামাজন থেকে তারা কোনো প্রোডাক্ট কেনে, তার বিপরীতেও আপনি একটা কি পাবেন, কমিশন পাবেন, যেটাকে বলা হয় অ্যাফিলিয়েট কমিশন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই গেল হচ্ছে আপনার এসইওর যে মূল আসলে আগ্রহগুলো, এই আগ্রহ থেকে আসলে মূলত এসইও করে বা করে থাকা হয়। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এছাড়াও আপনি আপনার ওয়েবসাইটটাকে বিভিন্ন সোর্স হিসেবে ইউজ করতে পারেন, বিভিন্ন নিউজ এজেন্সি হিসেবে, বিভিন্ন মার্কেট প্লেস হিসেবে, বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আপনি অনলাইন প্ল্যাটফর্মকে খুব ভালোভাবেই লাগাতে পারেন। তো এই ক্ষেত্রে আসলে এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনি আপনার ওয়েবসাইটটাকে যে যত স্টাইলে যেভাবে স্টাইলে করতে পারেন। তো ই কমার্সটা সম্পর্কে আসলে বলার কিছু নেই, আমরা যে বর্তমান যে যুগে আছি প্রত্যেকটা ই কমার্স সাইট বা ই নেটওয়ার্কিং সিস্টেম। তো এখানে কিছুদিন আগেও যে আমাদের যখন হচ্ছে গুগল অ্যাডসেন্স 2017-18 সালেও গুগল অ্যাডসেন্স থেকে টাকা পাইতে বা পেমেন্ট উঠাইতে অনেক প্রবলেম হতো, বাট বর্তমান সময়ে গুগল অ্যাডসেন্স থেকে টাকা ওঠানোর জন্য তেমন জটিলতা কিছুই নেই, খুব সহজেই পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমেও তোলা যায়। এবং পেওনিয়ার অ্যাকাউন্টটা কি সেটা আমি একটু বলে রাখি। পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে অনলাইন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্ট, আপনার যে কোনো ইউটিউবের অ্যাকাউন্ট থেকে টাকা ওখানে আপনি ট্রান্সফার করবেন, ওখান থেকে ট্রান্সফার করে আপনি আপনার লোকাল ব্যাংকে বা যে কোনো ব্যাংক থেকে টাকা উইথড্র দিতে পারবেন। তবে এখানে আপনার কোনো অসুবিধা হবে না, তবে এখানে লোকাল ব্যাংকের মধ্যে টাকা উইথড্র করতে যেটা হয় 2 থেকে 3 দিন সময় বেশি লাগবে। বাট আগে যেরকম একটা সন্দেহ ছিল যে যারা ফ্রিল্যান্সার তাদের মাস্টার কার্ড না হলে তারা ইনকাম করতে পারবে না, টাকা উইথড্র করতে পারবে না, আল্লাহর রহমতে এই জিনিসটা এখন নেই। তো আশা করি যে ভবিষ্যতে পেপালটাও খুব দ্রুত বাংলাদেশে যদি আসে তখন আরও ইজি হবে সব কিছু। তো এই হচ্ছে গুগল অ্যাডসেন্সের ব্যাপারটা। তো গুগল অ্যাডসেন্স আগে এরকম চেক ইউজ করতো, তো এখন চেক ইউজ করে না, এখন সব কিছু অনলাইনে হওয়ার কারণে সব কিছু আমরা সহজে পেনের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা লোকাল ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারি এবং খুব ইজিলি করা যায়। তো কিভাবে এগুলো করা যায় তো আমি আপনাদেরকে দেখাই দেব।
কীভাবে পেওনিয়ার, অলরেডি আমার একটা আমার ক্লাসে আমাদের চ্যানেলের মধ্যে 2-3টা ভিডিও দেওয়া আছে পেওনিয়ার নিয়ে। তার মধ্যে একটা স্টুডেন্ট কীভাবে টাকা উইথড্র করলো আমার এখান থেকে, সেটাও দেখা দিচ্ছে, আপনার চ্যানেলে দেখতে পারেন। তো মূল টার্গেট যেটা থাকবে ভাইয়া সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটাই যেন হচ্ছে ইউনিক হয়, কে কোনভাবে কি করতেছে ওটা না, আপনি যেটা করবেন সেটা যেন আইডিয়াটা আপনার ঠিক থাকে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী ভাই? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে থার্ড পার্টির জব। আমরা যদি সহজ কথায় বলি, আমরা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট করব, তো অ্যামাজন অ্যাফিলিয়েটে যেটা করব, আমরা অ্যামাজনের প্রোডাক্টগুলো সেল করব আমাদের লিঙ্কের মাধ্যমে। তার মানে আপনাকে একটা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্ট থেকে আপনি অ্যামাজনের কোনো প্রোডাক্ট সেল করবেন, সেখান থেকে অ্যামাজন প্রোডাক্ট বলেন, আলিবাবা বা যেখান থেকেই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করেন, আপনি ওদের প্রোডাক্ট সেল করবেন আপনার লিঙ্ক থেকে, বাট তারা ওই প্রোডাক্টটা সেল হওয়ার পর ওই প্রোডাক্টের একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনাকে যেটা দেবে, সেটাই হচ্ছে আসলে অ্যাফিলিয়েট আর্নিং। আর যেভাবে যে সিস্টেমগুলো আমরা ইউজ করব সেটাকে বলা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এটাকে আমরা যদি সহজভাবে উপস্থাপন করি, একবারে খুবই সাদাসিধাভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে বলি, সেটা হবে থার্ড পার্টির জব। অর্থাৎ আরও যদি সস্তাভাবে এটাকে উপস্থাপন করি, সহজ কথায় হবে অ্যাফিলিয়েট মার্কেটিং মানে দালালি করা। কিন্তু এটাকে যেহেতু আমরা ইন্টারন্যাশনালি করতেছি, আসলে ভাব দেখে আমরাও বলি আমি অ্যাফিলিয়েট করি, কিন্তু আসলে সহজ কথা যদি এটা উপস্থাপন করি, এটার মূল সিস্টেমটা হচ্ছে আর একটা প্রোডাক্ট আপনি থার্ড পার্টি হিসেবে একজনের কাছে কি করতেছেন, সেল করতেছেন, তার বিনিময়ে আপনাকে যে কমিশনটাকে দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে ভাইয়া? তবে এখানে একটা কথা আছে, আমরা অনেকে ভাবি যে অ্যামাজন অ্যাফিলিয়েটে আমি যে লিঙ্কটা শেয়ার করব সেই লিঙ্ক থেকে যদি ইনকাম, সেই প্রোডাক্টটাই যদি সে না কেনে তাহলে বুঝি আমি কি পাবো না, কমিশন পাবো না। আসলে ব্যাপারটা ওরকম না। আপনার শেয়ারকৃত লিঙ্ক থেকে যদি কেউ অ্যামাজনে প্রবেশ করে, যে লিঙ্কটাতে সে যে প্রোডাক্ট দেখে সে লিঙ্কে ক্লিক করছে, সেই প্রোডাক্টটা যে কিনতে হবে তা নয়। যেহেতু আপনার লিঙ্ক থেকে অ্যামাজনে সে প্রবেশ করছে, তার মানে সে অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্টেই যদি ক্রয় করে, তবুও আপনি কমিশন পাবেন শিওর। আচ্ছা, এরপরে অ্যাফিলিয়েট করার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে, এটা আপনাদেরকে জানতে হবে। এটা একটু মুখস্থ আসলে করতে হবে না, জাস্ট একটু ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে আপনার অবশ্যই ডোমেইন অথবা একটি ব্লগ পোস্ট অবশ্যই থাকতে হবে, কারণ ব্লগ সাইট যদি না থাকে অ্যাফিলিয়েটটা করবেন কোথায়? আপনাকে অবশ্যই অ্যাফিলিয়েট করতে হলে ব্লগ সাইট অথবা আপনাকে একটা ডোমেইন হোস্টিং কিনতে হবে। ডোমেইন হোস্টিংটা কী ভাই? ডোমেইন হোস্টিংটা আমরা জানি একটু। ডোমেইন হোস্টিংটা হচ্ছে একটা ওয়েবসাইটের যে নামটা, যেমন www.amazon.com, এই যে www.amazon.com এটাকে বলা হবে ডোমেইন নেম, অথবা এটাকে বলা হয় ইউআরএল নেম। আর ওই ওয়েবসাইটটার ভিতরে বা আপনি যে ওয়েবসাইটটা ইউজ করতেছেন সেই ওয়েবসাইটের কতটুকু ডাটা রাখার ক্যাপাসিটি থাকে অথবা ধারণ করে, সেইটাকে বলা হচ্ছে হোস্টিং। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা সবাই যে ইমেইলটা ইউজ করেন, বা একটা ইমেইলের কিন্তু একটা কি থাকে ভাইয়া, হোস্টিং থাকে। তার মানে প্রত্যেকটা ইমেইলের ভিতরে দেখবেন যে 15 জিবি ডাটা আপনাকে ফ্রি দেওয়া আছে, যেটা আপনি ইউজ করে আপনি আপনার গুগল ড্রাইভটা ইউজ করতেছেন, আপনি ফটো বিভিন্ন তথ্য সেভ করতেছেন। এটাই কিন্তু হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে হোস্টিং মূলত। তার মানে আপনি যে ওয়েবসাইটটা প্রয়োগ করুন সেটার ভিতরে কতটুকু আপনি ডাটা আপলোড করতে পারেন সেটাকে বোঝাচ্ছে। তো 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনি ভিজিটর সংগ্রহ করতে হবে। আচ্ছা, ভিজিটর সংগ্রহ করবেন সেটা মার্কেটিং এর মাধ্যমে, আর তার জন্য অবশ্যই আপনার ব্লগ সাইট অথবা মার্কেটিং কি লাগবে, ওয়েবসাইট লাগবে। আপনি যদি ফেসবুকের মধ্যে মার্কেটিং করতে চান, আসলে ফেসবুক একটা সস্তা মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেস যেটা আছে সেই মার্কেট প্লেসটা কি করতে হবে, আপনাকে বেশি ভিজিটর বাড়াইতেই হবে। তো যার ক্ষেত্রে আপনার এসিওর কোনো বিকল্প নেই, এসিওর কাজগুলো আপনাকে কমপ্লিটলি করতে হবে। এখানে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নিয়মিত ভিজিটর আপডেট দেখে নিত্য নতুন পরিকল্পনা করা। তার মানে আপনি যখন অ্যাফিলিয়েট করতে যাবেন, আপনাকে চিন্তা করতে হবে কয়েকদিন পরে কোন অনুষ্ঠান হতে হবে। যেমন যদিও আমাদের এবার বর্তমান সময়ে রোজার মধ্যেই সম্ভবত পয়লা বৈশাখ পড়ে গেছে, 14 এপ্রিল, কিন্তু আমরা যখন অ্যাফিলিয়েট করব তখন আমাদেরকে দেখতে হবে অনলাইন মার্কেট প্লেসে কোন প্রোডাক্টটা বেশি চলে, কোন প্রোডাক্টটা সেল বেশি, কোন প্রোডাক্টটা মানুষ বেশি ক্রয় করে। এগুলো আমাদেরকে দেখে আমাদেরকে অ্যামাজন অ্যাফিলিয়েটের চিন্তা ভাবনা করতে হবে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করবেন। তারপর আপনার এরপরে যখন মনে হয় যে আপনার ওয়েবসাইটটা বেশি ভিজিটর পাচ্ছে এবং জনপ্রিয়তা হচ্ছে এবং সবাই চিনতে পারে, তখন আপনি এখানে কি করতে পারেন,
অ্যাফিলিয়েট শুরু করতে পারেন। যেমন অনেকে আমি দেখি যে যারা ইউটিউব মার্কেটিং করে, ইউটিউবের মধ্যে দেখি যে যখন তার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, অর্থাৎ কয়েক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন তারা কি করে দামি দামি প্রোডাক্টের কি করে রিভিউ দেওয়া শুরু করে। তো রিভিউ দিলে হয় কি, ওই যখন আপনি যখন একটা প্রোডাক্ট সম্পর্কে ভালো মন্দ বলবেন, সেই প্রোডাক্টের একটা লিঙ্ক দেওয়া থাকে কোথায়, ভিডিও ডিসক্রিপশনে। তাহলে ওই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে যদি কেউ ওই ধরনের প্রোডাক্ট সেল করে অথবা অর্ডার করে, তাহলে সেখান থেকেও আপনি আপনার ওয়েবসাইট থেকে বা ইউটিউব চ্যানেল থেকে একটা লিঙ্ক শেয়ার করার কারণে আপনি সেখান থেকে একটা ওই প্রোডাক্টটা সেল হলে যে কমিশনটা থাকে সেটা আপনি পেতে পারেন। এখানে বলে রাখি আপনাদের জন্য যে অ্যামাজন অ্যাফিলিয়েট করতে গেলে প্রত্যেকটা প্রোডাক্টের কমিশন আলাদা আলাদা। সেক্ষেত্রে কিছু কোয়ালিটি আছে, যেমন আপনার কোয়ালিটি ভেদে আপনার কমিশনটা হতে পারে 2% থেকে 10%। তার মানে মোট বিক্রির 2% থেকে 10% কমিশন শুধুমাত্র আপনি তখনই পাবেন যখন আপনার ওয়েবসাইটে কি করা হবে, আপনার লিঙ্ক থেকে বা আপনার শেয়ারকৃত লিঙ্ক থেকে ওখানে কেউ একটা প্রোডাক্ট ক্রয় করবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে আপনাকে মালটা সেল করে দিতেই হবে। যদি আপনার এটা কমপ্লিটলি না হয়, তাহলে আপনি এখান থেকে কোনো কি পাবেন না, কমিশন পাবেন না। যতক্ষণ পর্যন্ত এটা সেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কমিশন আপনি পাচ্ছেন না। এবার চলে আসি আমরা এসইও সম্পর্কে। তো এসইও হচ্ছে দুই প্রকার। ওই যে ভাইয়া আমি প্রথমে একটা পিকচার শো করালাম আপনাদেরকে, একটা হচ্ছে পেইড কিওয়ার্ড, একটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। তার মানে এই টাইপ অফ এসইও দুই প্রকার। এটা আসলে আমরা এখন যেটা আমরা স্ক্রিনে দেখতেছি অর্গানিক এসইও আর হচ্ছে পেইড এসইও, এটা মূলত আমাদের জানার জন্য জানতে হবে, কিন্তু আসলে করণীয় যেটা সেটা একটু পরে বলতেছি আমরা। তো অর্গানিক এসইও কোনটা ভাইয়া, যেটা আমরা নিজে থেকেই কাজ করে করে ধাপে ধাপে করে করে যে এসইওর কাজটাকে বলবো সেটাকে বলা হয় অর্গানিক এসইও। আর পেইড এসইও হচ্ছে আপনার মানে ওই যে কিওয়ার্ডটার মতো, যতক্ষণ আপনি টাকা দিবেন ততক্ষণ আপনার এই এসইওটা কি দেখাবে, র্যাঙ্কিং এ দেখাবে। তো এই যে আমরা যখন কোনো ওয়েবসাইটে যখন ওপেন করি, আমি এটা স্লাইড আকারে দেখাচ্ছি, তখন ওয়েবসাইটের উপরে যে ছোট ছোট লিঙ্কগুলো আপনারা দেখতে পারেন, এগুলোকে বলা হচ্ছে পেইড। আর পরে যেগুলো তথ্য নির্ভর, যেমন এই যে এখানে তথ্য নির্ভর মানে মেইন যে ওয়েবসাইটগুলো, সেগুলো বলা হচ্ছে অর্গানিক। তার মানে এই ওয়েবসাইটগুলো কি করতেছে ভাইয়া, কষ্ট করে মানে ধাপে 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 একসময় কি করে আসছে, এই মানে এক নম্বরে এই উপরে থাকে। আর এইগুলো যেগুলো, এগুলোর কোনো হচ্ছে ভ্যালু নাই। তার মানে এরা হচ্ছে গুগলকে পেইড করে তারা মার্কেটিং এর জন্য, মানে ব্যানার হিসেবে, যেমন রাস্তার পাশে আমরা কোনো ব্যানার দেখি, ঠিক এই যে অনলাইনের এগুলো হচ্ছে রাস্তার পাশের ব্যানারের মতো। তার মানে যতক্ষণ টাকা আছে ততক্ষণ তারা কি করে, উপরে থাকে। তো এগুলোকে বলা হচ্ছে পেইড এসইও এবং অর্গানিক এসইওর যে ব্যাপারগুলো। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আমরা মূলত এই দুই ভাগে ভাগ করি। ভাইয়া আপনারা যারা হচ্ছে অর্গানিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আইডিয়া রাখেন, আমরা এই দুইটা মুখস্থ করবো। আমরা আগে যে অর্গানিক এবং পেইড এই দুটো জাস্ট জেনে রাখবো, কিন্তু আমাদের জানতে হবে ভালো করে কোনটা। এই অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, এটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। তো অন পেজ অফ পেজ আমি একটু আগে কিন্তু বলছিলাম ফেসবুকের উদাহরণ দিয়ে। তো অন পেজ অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের 100%-এর মধ্যে 75% কাজ হচ্ছে অভ্যন্তরীণ কাজ। অভ্যন্তরীণ বলতে কি ভাই, আচ্ছা ভাই একটু আমাকে একটু টাইম দেন, এখানে স্ক্রিনে একটা দাগ পড়ছে, সম্ভবত কেউ মাউস ইয়ে করছে, আমি এটা আবার নতুন করে দিচ্ছি। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইটের মূল টার্গেট থাকে হচ্ছে অভ্যন্তরীণ কাজ। অভ্যন্তরীণ কাজটা হচ্ছে অন পেজ এসইওর কাজ, আর বাহ্যিক যে কাজটা প্রচার এই প্রসার সেটা হচ্ছে 25%। তার মানে কেউ যদি আমরা এটা মনে করে থাকি যে যেহেতু অন পেজ এসইওর কাজ, তার মানে অন পেজ এসইও করলেই বুঝি একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আনা যাবে, তাহলে শুধু আমরা অন পেজ এসইও করব, তার মানে অফ পেজ এসইওর দিকে আমরা নজর দিব না। কিন্তু দুঃখের বিষয় এটা যে এটা কখনোই করা যাবে না, এটা ভুল করাই যাবে না। কারণ অন পেজ এসইও যখন আপনি করেন, আপনার এখন পরের টার্গেটটা হবে কিভাবে এটাকে, কি ব্যাপার মিজানুর রহমান ভাই, আমি একজনেরটা দাগ রিমুভ করে দিচ্ছি, আরেকজন রাগ দিচ্ছেন, তাহলে কেমনে হবে? আপনাদের কি মাউস চালানোটা একদম জরুরি? হ্যাঁ, কারণ এই তো, আর আপনারা যখন ওগুলো করেন আমার মনোযোগ আসলে অন্যদিকে চলে যায়, আমার মানে কথা বলার এরিয়াটা একটু অন্যদিকে সেন্স চলে যায়। তো ওগুলো আমরা না করি। তো ভাইয়া, তো আমরা যখন কাজটা করবো, এসির কাজটা করবো, আমরা দুই দিকেই ফোকাস করবো। আমরা অন পেজের দিকেও ফোকাস করবো, অফ পেজের দিকেও ফোকাস করবো। তো আমাদের এখানে আমি আপনাদেরকে এই যে এখানে যে স্টেপগুলো আমরা দেখতেছি অন পেজের,
অন পেজের এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে ভাইয়া, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং, ইমেজ অপটিমাইজেশন, সাইট ম্যাপ ক্রিয়েশন, রোবট ফাইল। এই যে এখানে যে স্টেপগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু ভাই স্টেপ, আমি এটা কোনো পিকচার হিসেবে ইউজ করতেছি না, এগুলো হচ্ছে আমাদের কাজের স্টেপ। মূলত আমরা অন পেজের যখন কাজ করবো আমরা ঠিক এই ধারাবাহিকতা মেনটেন করে আমরা একটা অন পেজের অপটিমাইজেশনের কাজগুলো আমরা কমপ্লিটলি করব। তো যার কারণে আমরা যখন এগুলো করব, এই যে আমরা যখন অন পেজ এসিওর কাজগুলো আমরা এই ধারাবাহিকতা মেনটেন করেই আমরা এগুলো করব। তো অন পেজের যে সংজ্ঞাটা বা আমরা যে রেজাল্টটাকে বলি, আমরা এটাকে সহজভাবে এখানে ফর্মাল স্টাইলে না বলে আমরা সহজভাবে এতটুকুই জানবো যে অন পেজ বলতে এটাকেই বোঝায় যে একটা ওয়েবসাইটের অভ্যন্তরীণ যে কাজগুলো আমাকে করতে হবে সেগুলোই হচ্ছে অন পেজের কাজ। আর অফ পেজ হচ্ছে ভাইয়া যে প্রসারের মাধ্যমে ওয়েবসাইটটাকে কি করা, পরিচিতি বাড়ানো, সেইটাকে বলা হবে অফ পেজ অপটিমাইজেশন। তো অফ পেজ অপটিমাইজেশন অন পেজ অপটিমাইজেশনের মতোই কিছু ক্যাটাগরি ফলো করে, যে ক্যাটাগরি আসলে এগুলো আসলে ক্যাটাগরি বলা আসলে সম্পূর্ণভাবে ঠিক না, এগুলো হচ্ছে এক একটা করে স্টেপ। আমি বলবো যে অফ পেজের এই স্টেপগুলো, এখানে 18টা স্টেপ আছে, এই 18টা স্টেপেই হচ্ছে আমাদের জন্য একবারে চুম্বক, মানে একটা চুম্বক পয়েন্টের মতো, যে আমরা যদি এগুলো করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর পাবো, আমাদের মার্কেটিং স্ট্রং হবে, আমাদের ফাইবারে কাজ দ্রুত পাবো, আমরা যখন মার্কেটিং করব বা আমরা যখন আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট করব অবশ্যই আমাদের সেল বেশি হবে। কারণ এখানে অফ পেজের যতগুলো স্টেপ আছে, এখানে 18টা স্টেপ দেখতে পাচ্ছি, 18টা স্টেপ মানে এর ভিতরে এক একটা কাজ মানে একটা করে কি বলবো বুস্টিং লেভেলের কাজ। তার মানে এখানে যখন আপনি একটা প্রোডাক্ট বা কোনো কিছু একটা সেল করবেন অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি কি পাবেন, ভিজিটর অথবা সেলার সিস্টেম অপশন পেয়ে যাবেন, মাস্ট বি। তার মানে যখন আপনি অ্যাফিলিয়েট করতেছেন বা ফাইবার অ্যাকাউন্ট করবেন, আসলে আপনাকে ফাইবার অ্যাকাউন্ট যাই করবেন, আসলে আপনার মধ্যে তো দিনে অনেক লেভেলের ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, কিন্তু এই সিস্টেমগুলো যারা মেনটেন করে চলে বা অফ পেজ এসিওর মাধ্যমে বা মার্কেটিং সিস্টেমগুলোর মাধ্যমে যারা তাদের ফাইবার অ্যাকাউন্টটাকে বাইরের কান্ট্রির বা বাইরের বায়ারদের কাছে বা বিভিন্ন কান্ট্রির ওয়েবসাইটের কাছে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করে তুলে যে আপনি একজন ফ্রিল্যান্সার, তারাই কিন্তু মূলত কাজটা বেশি পায়। তার মানে আপনারা যারা ক্লাস করতেছেন, আমি আপনাদেরকে তো ক্লাসের কোর্স শিডিউলটা দিয়ে দিছি মনে হয় পিকচার আকারে, ওই জায়গার মধ্যে দেখবেন ভাইয়া যেদিন লিঙ্ক বিল্ডিং অথবা অফ পেজ এসিও নামের যে ক্লাসটা আছে পার্ট 1 এবং পার্ট 2, আপনারা চেষ্টা করবেন, আগেই থেকে বলে দিচ্ছি, এই ক্লাসটা যেন আপনাদের কোনো ক্রমেই মিস না হয়। যদি আল্লাহর রহমতে কোনো অসুস্থতা না আসে, এই ক্লাসটা যেন কোনো ক্রমে মিস না হয়। অফ পেজ এসিও পার্ট 1, অফ পেজ এসিও পার্ট 2, এটা মিস করবেন না। কারণ আমরা যে কাজ করব ফাইবারে, যে কাজ করব ফাইবারে, কীভাবে কাজ পাবো, কীভাবে মার্কেটিং করব, মূলত সেগুলো আমরা এখানে করে ফেলবো। তো যার কারণে আমরা যেন এই ক্লাসগুলো মিস না করি। ঠিক একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও যেমনটা জরুরি, ঠিক আপনার ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে বা আপনার কাজ পাওয়ার পসিবিলিটিও বাড়াই দিবে এই টপিকগুলো। তো এই টপিকগুলো আমি আপনাদেরকে ডিসকাস করতেছি না, জাস্ট আপনারা দেখে নেন, কারণ এগুলো আমরা প্রত্যেকটাই ধরে ধরে আমরা প্র্যাকটিক্যাল করে ফেলবো। ঠিক আছে ভাই? তাহলে এইগুলো হচ্ছে আমাদের অফ পেজ এসিওর কাজ। এরপর আমরা কিন্তু এই 18টা স্টেপ করে ফেলবো যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো। পার্ট 1 পার্ট 2তে আমরা 18টা স্টেপ করে ফেলবো একবারে প্র্যাকটিক্যাল সহ। আর ব্যাকলিঙ্ক, এই যে এটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক, মেইন আইডিয়া অফ ব্যাকলিঙ্ক। তার মানে ভাইয়া অফ পেজ এসিওকে 3টা নামে আমরা পরিচিতি পাবো। 3টা নাম কি কি? একটা হচ্ছে অফ পেজ এসিও, একটা হচ্ছে ব্যাকলিঙ্ক, আর একটাকে বলবো আমরা লিঙ্ক বিল্ডিং, অথবা আমরা এটাকে বলতে পারি অফার প্রমোট সিস্টেম। তো যেটাই বলি না কেন, মূল থিম একটাই, যে প্রসার করতে হবে কিসের মাধ্যমে, লিঙ্ক তৈরির মাধ্যমে। আর লিঙ্ক তৈরির মাধ্যমে যে জিনিসগুলো করতে হয় সেগুলোকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। তার মানে ধরে নিচ্ছি এটা আপনার ওয়েবসাইট, আপনি হাজার এই যে ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে আপনার এখানে লিঙ্কের মাধ্যমে কি নিয়ে আসবেন ভাইয়া, ভিজিটর নিয়ে আসবেন। এই জিনিসটাকে বোঝাচ্ছে ব্যাকলিঙ্ক। তাহলে ভাইয়া আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ব্যাকলিঙ্ক বলতে আপনাদের যেন মাইন্ড সেটআপ এটাই হয়ে যায় যে ব্যাকলিঙ্ক বলতে সেটাকেই বোঝায় যে অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইট, আপনার বাইরের ওয়েবসাইট অথবা আপনার প্রোফাইলে বেশি বেশি ভিজিটর নিয়ে আসার যে সিস্টেমটা, সেটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। আর বায়ার কিন্তু আপনাকে কখনোই বলবে না ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক, সে ব্যাকলিঙ্ক কখনোই উচ্চারণ করবে না। সে আপনাকে বলতে পারে লিঙ্ক বিল্ডিং, সে আপনাকে বলতে পারে অফ পেজ এসিও। তার মানে আপনাকে তখন বুঝে নিতে হবে যে এগুলোকেই বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্কের আমরা এখন প্রকারভেদে যাব, তার আগে আমরা এই জিনিসটা দেখে নিই। এখানে যে 7টা জিনিস দেখা যাচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই 7টা জিনিস আপনাকে একটু খুব ভালো করে মুখস্থ করতে হবে। যে কোনো সময় যেন বায়ার জিজ্ঞেস করলে যেন আপনি বলতে পারেন যে আপনি যখন তার ওয়েবসাইটের
অপটিমাইজেশনটা কমপ্লিটলি করে দিবেন, তাহলে আপনি এই জিনিসগুলো তাকে কি করে দিবেন, এই সুবিধাগুলো তাকে প্রোভাইড করবেন। তাহলে সেক্ষেত্রে কি ডোমেন নেমটা কি ভাই, www.com যে অ্যাড্রেসটা থাকে এটাকে বলে ডোমেন নেম। কিওয়ার্ড রিসার্চ, তার মানে আপনি কিওয়ার্ড রিসার্চটা আপনি করে দেবেন একটা ওয়েবসাইটকে করতে। ব্যাকলিং করে দিবেন আপনি, ব্যাকলিং তো বলেই আসলাম যে ব্যাকলিং কি, সাইডের পেজ র্যাঙ্ক, তার মানে আপনি যে ওয়েবসাইটটা করবেন সেই পেজটার একটা র্যাঙ্কিং থাকে, সেই র্যাঙ্কিংটা আপনি বাড়াই দেবেন। আসলে চাইলে আপনি বাড়াইতে পারবেন না, আসলে আপনি কেউই না একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে কেন, জাস্ট আপনি যেটা করবেন আপনি ভিজিটর বাড়াই দেবেন। যখন ভিজিটর বাড়াবেন অটোমেটিকলি বাকি জিনিসগুলো বৃদ্ধি পেয়ে যায়। তাহলে ভিজিটর আপনাকে বৃদ্ধি করতে হবে। সাইডের লোডিং স্পিড হচ্ছে ভাই সেটাই যে আপনি যে ওয়েবসাইটটাতে যখন ওপেন করেন সেই ওয়েবসাইটে যদি কখনো দেখেন লোডিং, তাহলে আপনি কিন্তু ওই ওয়েবসাইটে ঢুকেন না, আপনি আরেকটা ওয়েবসাইট, যার কারণে আপনাকে যখন কোনো ওয়েবসাইট নিয়ে আপনি বিজনেস রিলেটেড ওয়েবসাইট করবেন বা বায়ার যখন কোনো ওয়েবসাইট করবেন, অবশ্যই সেই ওয়েবসাইটে কি থাকতে হবে, হোস্টিং লেভেলটা একটু বেশি রাখতে হবে। কারণ আপনারা দেখেন বাংলাদেশের যে ন্যাশনাল যে হচ্ছে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে দেখবেন যে অন্য সময় এমনিতেই ঢোকা যায়, বাট যেদিন রেজাল্ট দেবে, মনে করেন একটা রেজাল্ট দেবে, মনে করেন আজকে বিসিএস এর রেজাল্ট দেবে, দেখবেন যে আজকে সারাদিন ওই সার্ভারে ঢোকাই যাচ্ছে না। কারণ কি, কারণ সেদিন ওই ওয়েবসাইটের কি হয়, সার্ভারটা ড্যামেজ হয়ে যায়। তার কারণটা হচ্ছে তাদের লোডিং স্পিডটা কমে যায়, আর লোডিং স্পিড যখন কমে যায় একটা ওয়েবসাইট তখন কখনোই ওখান থেকে ভালো কিছু করতে পারে না। তাহলে লোডিং স্পিডটা আমাদের ঠিক রাখতে হবে এবং এটা বায়ারকে উপস্থাপন করতে হবে। এবং এখানে ছোট্ট একটা যে অপশনটা, লাস্টে যে অপশনটা, সেটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিং তো বললাম যে একটা ওয়েবসাইটের ভিতরে যে যতটুকু ক্যাপাসিটি থাকে সেটাকে বলা হবে হোস্টিং। আচ্ছা, ডোমেন নেমের ক্ষেত্রে যদি আপনি আপনার একটা নিজস্ব ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে ডোমেন নেমের ক্ষেত্রে কোন বিষয়গুলোর প্রতি নজর রাখবেন সেটা হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে আমি শুধু এখানে পাঁচটার কথা বলছি, বাট আমি দুইটার কথা আপনাদেরকে একটু বেশি ফোকাস করি। সেটা হচ্ছে আপনি যখন ডোমেন নেমটা নেবেন সেটা সবসময় শর্ট করার চেষ্টা করবেন, লম্বা চওড়া ডোমেন নেম নেওয়ার দরকার নেই। যেমন এখানে আমি দেখতেছি যেমন যেমন আমি এখানে এমডি মইনুল ইসলাম কাইয়ুম ভাইয়ের কথা বলতেছি, অথবা আমার নামেই বলতেছি মোহাম্মদ মমিনুল ইসলাম বাপ্পি .com। আপনি কিন্তু এত বড় ওয়েবসাইট কখনো নেবেন না, আপনি অথবা এতটুকু নেবেন bappy.com, অথবা আপনি নিতে পারেন যে onlinebazaar.com, কিন্তু এত বড় নেওয়া যাবে না অনলাইন সিটিজি নাসিরাবাদ বাজার.com, এরকম কখনো আমরা ডোমেন নেম নেব। ডোমেন নেম সবসময় শর্ট রাখা ভালো। কেন ভালো, এটার সুবিধাটা আপনারা খুব ভালোভাবেই বুঝেন। যেমন ইভেলি, যেমন bata.com, যেমন amazon.com, যেমন alibaba.com। তার মানে কি, তারা এমন একটা নাম চয়েস করছে যাতে পাবলিক মনের অজান্তে হলেও ওটা মনে রাখে। ঠিক আছে ভাইয়া? তার মানে যখন আপনি একটা বিজনেস শুরু করবেন আপনাকে ওভাবেই চিন্তা করে একটা নেম চয়েস করতে হবে, সেটাকে ডোমেন নেমে রূপান্তরণ করতে হবে .com দিয়ে। তো এটা একটা। আর দ্বিতীয় যে কথাটা, আপনি যখন আপনার ওয়েবসাইট যখন কি করবেন, ওয়েবসাইট যখন আপনি মেইনটেইন করবেন, সেই ওয়েবসাইটটা যেন অবশ্যই কি হবে, রিচ, ওখানে যে কন্টেন্টগুলো আপনি দিবেন সেই কন্টেন্টগুলো যেন কি হয়, স্মার্ট হয়, স্ট্যান্ডার্ড হয়। কারণ আপনার কন্টেন্টের উপরেই কিন্তু পাবলিক এখানে কি করবে, ভিজিট করবে। যেমন আমি ইউটিউবের চ্যানেলের কথাই বলি। আচ্ছা দেখেন তো, আপনি যখন সুন্দর সুন্দর কথা বলেন বা সুন্দর সুন্দর একটা কন্টেন্ট, সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর ওয়াজ যখন কন্টিনিউ করেন, তাহলে যে যেই লেভেলের হচ্ছে শ্রোতা, যেই লেভেলের দর্শক, তারা কিন্তু সেই লেভেলের চ্যানেলগুলোতে কি করে রাখে ভাইয়া, সাবস্ক্রাইব করে রাখে। কেন, যাতে যেহেতু আপনার কন্টেন্টটা ভালো লাগছে, তার মানে পরবর্তীতে যেন ওই রিলেটেড কন্টেন্ট আপলোড করলে আপনার কাছে চলে আসে। তাহলে এটাও একটা সিস্টেম যে আপনি যখন কন্টেন্ট ভালো করবেন, কিওয়ার্ড, একটা ভালো কিওয়ার্ডওয়ালা কন্টেন্ট যখন আপনি আপনার ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে যখন আপলোড করেন, তখন কিন্তু ওই কন্টেন্টটাই কিন্তু আপনাকে একটা সাবস্ক্রাইবার পাইতে অথবা আপনার একটা ভিজিটর বাড়িতে কিন্তু খুব ভালোভাবে সহযোগিতা করে। তাহলে ডোমেন নেমের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো একটু নজর রাখবো। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনারা একটু করে দেখবেন আর কি। এগুলো আসলে আপনি প্রথমে আমি আপনাদেরকে বলছি যে আমি আপনাদেরকে সেগুলোই বলবো যেগুলোতে বেশি অ্যাট্রাকটিভ, এবং আপনাকে ইনফর্মালি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমি। আর ভাইয়া আমি যেগুলো আপনাদেরকে মুখস্থ করতে বলবো সেগুলো অবশ্যই সবসময় মুখস্থ রাখবেন। আমি কিন্তু ক্লাসের মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসের রেফারেন্স টানবো, তখন যেন আপনারা বলতে পারেন ও আচ্ছা হ্যাঁ এটা এরকম, এটা এরকম। মূলত এরকমই হওয়া দরকার। ফ্রিল্যান্সিং ব্যাপারটা এমন না যে আপনি দেখলেন, পড়বেন, গ্রামার রুলসের মতো প্র্যাকটিস করেন হয়ে যায়। আসলে এখানে প্র্যাকটিস করতে হবে, প্লাস আপনাকে আপডেট থাকা লাগবে। তো কিওয়ার্ড রিসার্চটার ক্ষেত্রে এখানে যেটা ভেরি করবে সেটা হচ্ছে ভাই কিওয়ার্ড ডেনসিটি এবং কিওয়ার্ড লোকেশন। একটা জিনিস দেখেন ভাইয়া, ধরে নিলাম আপনার কিওয়ার্ড ডেনসিটিটা কি। আমরা কিওয়ার্ড ডেনসিটি বলতে এটাই বুঝি, আপনি একটা ওয়েবসাইটের ভিতরে একটা কন্টেন্ট লিখেন, যেমন আপনারা যারা ব্লগ সাইট লিখছেন, তো ওখানে ধরে নিলাম যেমন
আমাদের এক ভাইয়া বা আপু সম্ভবত উনি প্রাইমারি এডুকেশন নিয়ে একটা হচ্ছে কন্টেন্ট লিখছে আমাকে ব্লগ সাইটে, উনি হচ্ছে কন্টেন্ট করছে। আচ্ছা, উনি কি এখন আছেন, ক্লাস করতেছেন? প্রাইমারি এডুকেশন নিয়ে যিনি কন্টেন্টটা লিখছিলেন ব্লগ সাইটটা। হ্যালো, শোনা যাচ্ছে কিনা ভাইয়া? সাকিব ভাই শোনা যাচ্ছে? না, যিনি হচ্ছে প্রাইমারি এডুকেশন নিয়ে কন্টেন্টটা লিখছেন, আমি তাই কিছু বলতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা, উনি মনে হয় প্রেজেন্ট নাই। তো ওনার কন্টেন্টটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল আর কি। তো কন্টেন্ট হতে হবে এরকম, তার মানে আপনি যে কন্টেন্টটা লিখবেন ভাইয়া, সেই কন্টেন্টের ভিতরে যেন একই ওয়ার্ড বারবার ইউজ না হয়। যেমন আমরা অনেক সময় কি করি, কোনো একটা যদি লাইন আমরা পরীক্ষার মধ্যে কমন না পাই, আমরা একই লাইন বারবার লিখতে থাকি। তার মানে ওয়েবসাইটে এই ধরনের কন্টেন্ট লেখা যাবে না, একই টাইপের লাইন বারবার চলে আসে। তাহলে এগুলোকে বলা হয় কিওয়ার্ড ডেন্সিটি। আর কিওয়ার্ড লোকেশনটা হচ্ছে ভাইয়া, তার মানে আপনাকে ধরে নিলাম, আমি বলে দিলাম যে কার ফর সেল, এটা একটা ওয়েবসাইটের নাম, অথবা এটা একটা ওয়েবসাইটের একটা কন্টেন্টের নেম। তাহলে এটা যদি কার ফর সেল, এটা কিন্তু ইন্টারন্যাশনাল না হচ্ছে লোকাল কিওয়ার্ড। আপনারা যদি কেউকে জিজ্ঞেস করে বলতে পারবেন এটা কিন্তু আসলে একটা ইন্টারন্যাশনাল। তার মানে এখানে বলা হচ্ছে কার ফর সেল, তার মানে এটা পুরো ওয়ার্ল্ডের মানুষ এটা লিখে সার্চ দিতে পারে। বাট এটা যদি এরকম হয় কার ফর সেল ইন চিটাগাং, অথবা বাইক সেল ইন চিটাগাং, অথবা মোবাইল ফোন সেল ইন চিটাগাং, তার মানে বুঝতে হবে এটা লোকাল কিওয়ার্ড। তার মানে আমরা যখন কোনো কিওয়ার্ডের পাশে যখন একটা কোনো লোকেশনকে আমরা নির্দেশ করব, সেটাকে যে ধরনের কিওয়ার্ড বলে সেগুলোকে বলা হবে কিওয়ার্ড লোকেশন। আর এরপরে যেটা আসলো ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক, একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কত, বা একটা ওয়েবসাইটের পাওয়ার কত। একটা ওয়েবসাইটের পাওয়ার মূলত নির্ভর করে তার ব্যাকলিঙ্কের উপর, মানে যার ওয়েবসাইটের যতটা ব্যাকলিঙ্ক, সেই ওয়েবসাইটের কিন্তু ভিজিটরও তত বেশি, তাই না ভাইয়া? কারণ ব্যাকলিঙ্ক মানে তো বোঝাচ্ছে প্রসারের যে সিস্টেমটা। তার মানে আমি ধরে নিচ্ছি আমাদের এখানে আমাদের সাকিব ভাই যিনি আছেন, রেজা সাকিব ভাই, ধরে নিলাম উনি হচ্ছে একজন লিডার। তো আমাদের এখানে অনিক বড়ুয়া যে ভাইকে হচ্ছে উনি একজন লিডার। তার মানে সাকিব ভাইয়ের ধরে নিলাম 5 জন নেতা, অনিক ভাইয়ের হচ্ছে 10 জন নেতা। তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলে নেব কার পাওয়ার বেশি, অনিক বড়ুয়া ভাইয়ের পাওয়ার বেশি। ঠিক তেমনি একটা ওয়েবসাইটের যদি 10টা ব্যাকলিঙ্ক থাকে, মানে 10 জায়গায় লিঙ্ক শেয়ার করা থাকে, আর একটা ওয়েবসাইটে যদি 5 জায়গায় লিঙ্ক শেয়ার করে, তাহলে যে ওয়েবসাইটের হচ্ছে 10 জায়গায় লিঙ্ক শেয়ার করে বেশি, সেই ওয়েবসাইটেই কিন্তু মেইন ওয়েবসাইটে কিন্তু ভিজিটর বেশি পাবে। তাহলে যে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ভালো, সেই ওয়েবসাইটে কি ভালো, ভিজিটরও ভালো এবং র্যাঙ্কিং হবে, এটা স্বাভাবিকভাবে বলাই যায়। তাহলে ব্যাকলিঙ্কটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের ওয়েবসাইটের এসইও করার ক্ষেত্রে। সেটা কোন ক্ষেত্রে, অন পেজ না অফ পেজ? অবশ্যই অফ পেজের ক্ষেত্রে, কারণ ব্যাকলিঙ্কটা মূলত ব্যবহারই হয় অফ পেজ এসইও করার ক্ষেত্রে। এখানে ক্লাসিফিকেশন অফ ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক হচ্ছে 4 প্রকার। এই 4টা লিঙ্ক, এই 4 প্রকার আপনাকে 100% মুখস্থ রাখতে হবে। কারণ আপনাকে যখন বায়ার বলবে যে তার ওয়েবসাইটে র্যাঙ্কিং করে দেন কিসের মাধ্যমে, এই ক্লাসিফিকেশন অফ ব্যাকলিঙ্কস এর যে 4টা আছে এর যে কোনো একটার মাধ্যমে। তো উনি বলে দিতে পারে ইনবাউন্ড সিস্টেমে, এই সিস্টেমে বলতে পারে এটা, বলতে পারে এটা, বলতে পারে এটা। এখন আমরা যখন উনি আমাদেরকে যখন বলবে, তখন আমরা কিভাবে বুঝবো? কারণ বায়াররা কখনোই আপনাকে বলবে না ব্যাকলিঙ্ক করে দেন, তারা কখনোই বলবে না অফ পেজ এসইও করে দেন। তারা আপনাকে সহজ কথায় একটা কথাই বলবে যে আমাকে আমার ওয়েবসাইটটা প্রমোশন করে দেন থ্রো দিস ইনবাউন্ড সিস্টেম, থ্রো দিস আউটবাউন্ড সিস্টেম, এরকম করে বলতে পারে। তার মানে আরও অন্যভাবে বলতে পারে, বাট আপনাকে এই 4টা জিনিস মুখস্থ রাখতে হবে। তাহলে আমি একটু এই 4টা জিনিস একটু বুঝাই দিই আপনাদেরকে। ইনবাউন্ড লিঙ্ক, তার মানে প্রথম যে লিঙ্কটা, ক্লাসিফিকেশন অফ ব্যাকলিঙ্ক 4 প্রকার, তার মধ্যে প্রথম যে লিঙ্কটা এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। তো ইনবাউন্ড লিঙ্কটা কি ভাইয়া? ইনবাউন্ড লিঙ্কটা হচ্ছে আমি অন্য ব্যাচগুলোকে যেভাবে বোঝাচ্ছি আপনাদেরকেও সেভাবে বোঝাচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবেন। ইনবাউন্ডটা হচ্ছে ইনকামিং ফোন কলের মতো। যেমন আপনার ফোনে যদি কেউ কখনো কল করে, সেটা আপনার জন্য কি হয়, ইনকামিং কল। আর আউটবাউন্ড সেটা হচ্ছে ইনকামিং কল। আর আপনি যদি কাউকে ফোন করেন, সেটা আপনার জন্য হয় আউটগোয়িং কল। তার মানে আপনার ওয়েবসাইটে, ভাইয়া ভালো করে বুঝে দেখি, আপনার ওয়েবসাইটে বা আপনার বায়ারের ওয়েবসাইটে যদি কেউ লিঙ্ক করে, সেটা হবে ইন্টারনাল অথবা ইনবাউন্ড লিঙ্ক। আর আপনি যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি আরেকজনের সঙ্গে শেয়ার করে দেন, সেইটাকে বলা হবে আউটবাউন্ড লিঙ্ক। আর নিচে যে 3 নাম্বারটা আছে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। ডু ফলো কোনটা ভাইয়া? ডু ফলো হচ্ছে
আপনি যার ওয়েবসাইটে ইনবাউন্ড লিঙ্ক করবেন সে কিন্তু আপনার ওয়েবসাইটে আবার আরেকটা লিঙ্ক করবে, তাহলে এইটাকে বলে আপনি তার ওয়েবসাইটে করবেন, সে আবার আপনার ওয়েবসাইটে করবে, তাহলে এটাকে বলা হবে ডু ফলো লিঙ্ক। আর নো ফলো লিঙ্ক বলতে সেটাকেই বোঝাবে আপনি যে ওয়েবসাইটে লিঙ্ক করতেছেন সেই ওয়েবসাইটের কর্তৃপক্ষ আপনাকে কি করে নাই, আপনার লিঙ্কটা রিসিভ করে নাই, বাট আপনি দিয়ে আসেন, তার মানে আপনার এই লিঙ্কটা হতেও পারে নাও হতে পারে। মানে ব্যাপারটা এরকম, আপনি আপনার টাইম লাইনে কেউ একজন আপনার টাইম লাইনে কিছু একটা কি করলো, পোস্ট করে দিল, বাট আপনি রিসিভ করলেন না। এই যে এই টাইপের যে সিস্টেমগুলো এগুলোকে বলে নো ফলো। তার মানে আপনি তাকে চিনেন না, জানেন না, আপনার টাইম লাইনে কোনো কিছু একটা করে দিল, এই টাইপের যে লিঙ্কগুলো সেগুলোকে বলা হবে নো ফলো। তাহলে লিঙ্ক 4 প্রকার: ইনবাউন্ড, আউটবাউন্ড, ডু ফলো, নো ফলো। আমি ভাই চেঞ্জ করতেছি। আমি কিন্তু এগুলো সম্পর্কে আপনার যাদের প্রশ্ন আছে আপনারা কিন্তু প্রশ্ন রেডি করে রাখবেন, লিখে রাখেন, নোট করে রাখেন, আমাকে এগুলো প্রশ্ন করবেন একটু করে। আর যদি না হয় তাহলে পরের সপ্তাহে প্রশ্ন করেন, বাট এগুলো একটু বুঝাই নিতে হবে, ক্লিয়ার করতে হবে, কারণ এগুলো লাগবে। আর যেহেতু মুখস্থ করতে বলতেছি তার মানে বুঝতেই হবে, এটা মুখস্থ করতেই হবে, এগুলো লাগবেই। আচ্ছা, এবার চলে আসি পেজ র্যাঙ্ক কি, কিভাবে নির্ণয় করা হয়, পেজ র্যাঙ্ক কিভাবে নির্ণয় করবেন, পেজ র্যাঙ্ক বৃদ্ধির উপায় এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো। তো এখানে সবগুলোই বলা আছে যে আপনার সাইটটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝায়। পেজ র্যাঙ্ক কীভাবে নির্ণয় করব, আপনার পেজ র্যাঙ্ক নির্ণয় করার জন্য আমি এখানে কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার চাইলে এই লিঙ্কগুলো লিখে নোট করে রাখতে পারেন, অথবা আমি যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস করাবো লিখতে হবে না, প্র্যাকটিক্যাল ক্লাসেই তো আপনাদেরকে দিয়ে আমি করাই নিবই। তো তাই লাগতেছে না। কীভাবে পেজ র্যাঙ্ক নির্ণয় করব, তাহলে এই যে এখানে বলা হচ্ছে পেজ র্যাঙ্ক প্রতি 3-4 মাস পর পর গুগল কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা হয়। যে বিষয়ের উপর ভিত্তি করে আপডেট করা হয় তা হলো ব্যাকলিঙ্ক। তার মানে আপনার সাইটটা গুরুত্বপূর্ণ হবে তখনই যখন আপনার ওয়েবসাইটে কি হবে, বেশি বেশি ব্যাকলিঙ্ক থাকবে। আমি যেটা অলরেডি আগেই বলে দিছিলাম। তো আপনার ওয়েবসাইটে যত ব্যাকলিঙ্ক ভালো তত ভিজিটর বেশি, আর ভিজিটর বেশি থাকার কারণে আপনার কি বেশি, আপনার পেজ র্যাঙ্কও বেশি। আর পেজ র্যাঙ্ক 10-এর মধ্যে কাউন্ট হবে, 1 2 3 4 5 এভাবে 10। তার মানে পেজ র্যাঙ্ক যত কম হবে, 1 থেকে 10-এর মধ্যে যত কম হবে তত আপনার জন্য ভালো। আর আর ভিজিটর যত আপনার জন্য, যে ওয়েবসাইটের জন্য যত বেশি হবে তত আপনার জন্য বেটার। আর পেজ র্যাঙ্ক বৃদ্ধির উপায়গুলো কি কি? পেজ র্যাঙ্ক বৃদ্ধির উপায়গুলো হচ্ছে প্রচুর পরিমাণ অন্যান্য সাইটগুলোর সাথে ব্যাকলিঙ্ক বৃদ্ধি করেন, প্রতিদিন আপনার সাইটে একটি করে নতুন পেজ যুক্ত করেন। দেখেন তো আপনি যে আপনার পেজটা যদি ফেসবুকে যখন পেজ ক্রিয়েট করেন তখন আপনার মূল টার্গেট থাকে কি, আপনি কিন্তু মানুষকে ইনভাইট পাঠান, তারপর মানুষকে বলেন যে এখানে মানুষকে জয়েন করাইতে, মানুষকে ইনভাইট করতে, এই যে যে ব্যাপারগুলো এগুলো করেও কিন্তু আপনি কি করতে পারেন, প্রচুর পরিমাণে পেজ র্যাঙ্ক বৃদ্ধি করতে পারবেন, মানে পেজ র্যাঙ্কে ভিজিটর বাড়াইতে পারবেন। আর পেজ র্যাঙ্কের গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরগুলো সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক কম হলে আপনি কিন্তু 10-এর মধ্যে থাকতে পারবেন না, মানে পেজ র্যাঙ্ক 1 থেকে 10-এর মধ্যে থাকতে, আর 10-এর মধ্যে যদি আপনি থাকতে না পারেন আপনি ঠিক পরিমাণও ভিজিটরও পাবেন না, ঠিক আছে ভাইয়া? যার কারণে আপনাকে অবশ্যই পেজ র্যাঙ্কের যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো এগুলো মেনটেন করতে হবে। এবার চলে আসি ভিজিটর, ট্রাফিক অথবা কাস্টমার রিডার, আন্ডারস্ট্যান্ডিং থ্রো ডিসকাশন। অর্থাৎ আমরা যখন কোনো মার্কেটিং করব বা আমরা যখন কোনো বায়ারের কাজ করব, বায়ার ওই যে আপনাদেরকে একটু আগে যে কটা মুখস্থ করতে বললাম ঠিক এটাও মুখস্থ করতে হবে। তাহলে বায়ারকে আপনাকে মানে কি বলবো, এটা কম্প্রোমাইজ করাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে কনসিডারে আনতে হবে যে আমি যখন আপনার কাজটা করে দেব আপনাকে আমি এই এই সুবিধাগুলো দিব। দেখেন ভাইয়া, ফ্রিল্যান্সিং বলেন আর ফিজিক্যাল জব বলেন সবগুলোই কিন্তু সেম, জাস্ট আমরা ফ্রি ওয়েতে বসে বাসায় বসে বা অনলাইনে করতেছি বলেই এটাকে ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। তাছাড়া আমি যেহেতু আমার কাজের অভিজ্ঞতা থেকে বলি, এখানেও যেভাবে কাজ করতে হয় ফ্রিল্যান্সিংয়েও সেভাবে কাজ করতে হয়। মোট কথা বসকে কি করতে হয়, মানে বুঝাইতে হয় যে আপনি একজন দক্ষ কর্মী। তার মানে আপনি যখন বায়ারকে যখন কথা বলেন বায়ারকে বুঝাইতে হবে যে আপনি তাকে এই এই সুবিধাগুলো দিবেন। আর এই সুবিধাগুলো কি, তাহলে তাকে আপনি বলবেন, আপনি যখন অন পেজ এসে করবেন তাকে ভিজিটর বা ট্রাফিক বা কাস্টমার, এটার অর্থ হচ্ছে আপনার ওয়েবসাইটে তার ওয়েবসাইটে কি করে দেওয়া, ভিউ বাড়িয়ে দেওয়া। তার মানে তখন আপনি তাকে এভাবে উপস্থাপন করবেন যে তাকে আপনি হাই কোয়ালিটি কি দিবেন, একটা সাইট ক্রিয়েট করতে সাহায্য করবেন, তাকে আপনি হাইলি রিচ কন্টেন্ট দেবেন। তার মানে ওটার ভিতরে যে আপডেট কন্টেন্টগুলো হবে সেটা হবে হাইলি রিচ কন্টেন্ট, তার মানে স্ট্যান্ডার্ড কন্টেন্ট, সবার জন্য উপকারী হবে এরকম কন্টেন্ট। তারপর আপডেট সাইট, আপনার যে সাইটটা থাকবে সেই সাইটটা আপনি আপডেট করে দিবেন বা আপডেট করতে সহায়তা করবেন। শর্ট এবং অ্যাট্রাকটিভ ডোমেইন তৈরিতে আপনি সহায়তা করবেন, তাদেরকে সাজেস্ট করবেন। সাইটের লোডিং স্পিড কুইকলি থাকতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তার মানে শুধু ওই অ্যাডভার্টাইজের ব্যাপারটাই কিন্তু ভাই অফ পেজ। তার মানে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে একবার সুন্দর করে সাজায় রাখলেন,
কিন্তু আপনার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই। তার মানে ব্যাপারটা এরকম, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সুন্দর করে গুছাই টুছাই রেখে দিলেন, বাট আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেনও না, ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভও করতেছেন না, তাহলে কিন্তু আপনার ফেসবুকটা আপনার জন্য ওইটা কার্যকরী হবে না। ঠিক ওয়েবসাইটটাও তেমনি, আপনি একটা ওয়েবসাইট করার পর অবশ্যই অবশ্যই তার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তারপরে এখানে আছে যেমন আপনারা দেখেন তো ইভেলি, ইভেলি যে এত একটা নাম করে একটা প্রতিষ্ঠান, বাট তারপরেও কি তার মার্কেটিং করা কম আছে? কম নাই। কিন্তু বাংলাদেশের জাতীয় টিমের জার্সিতে এখন ইভেলি লেখাটা পাওয়া যায়, তার মানে কি এটা স্পন্সর হচ্ছে ইভেলি। তার মানে কত দূর পর্যায়ে চলে গেলে একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম একটা জাতীয় দলের হচ্ছে জায়গাটা স্থান করে নিতে পারে, তার মানে বোঝা যাচ্ছে সে এখানে গিয়েও তার মার্কেটিং চালাচ্ছে। তার মানে প্রমোশন জায়গাটা সবসময় কন্টিনিউ থাকবেই। তারপরে প্রমোশন থ্রু সোশ্যাল মিডিয়া সাইট। তারপরে লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে 8 নম্বর লিঙ্ক এক্সচেঞ্জ। তার মানে আপনি লিঙ্ক এক্সচেঞ্জ করেও আপনি আপনার বায়ারের ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াইতে পারবেন। লোডিং স্পিড অফ এ সাইট, একটা সাইটের অবশ্যই অবশ্যই লোডিং স্পিড থাকতে হবে, কারণ লোডিং স্পিড যদি না থাকে, ওই যে একটু যেটা বলে আসলাম, একটা ওয়েবসাইট আপনি ওপেন করছেন বাট ওয়েটিং লোডিং লোডিং এরকম দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটে থাকেন না। যার কারণে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের লোডিং স্পিডটা বাড়াইতে হবে। এটা আসলে মূল একটাই কাজ, আমি এখানে আলাদাভাবে ভাগ করে রাখছি আর কি। তো এটা কিছু না, আমরা পরে যাচ্ছি। পিঙ্গিং সিস্টেম, আচ্ছা এটা একটু বলে নেই। পিঙ্গিং সিস্টেম হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ব্যাপারটা সেটাকে ইন্ডেক্সিং এর যে করার ব্যাপারগুলো, যেমন যারা বিশেষ করে গেমস খেলেন বা যারা গেমস খেলেন তারা কিন্তু ভালো করে জানে পিং, পিং নামের একটা অপশন আছে পিং। তো এই পিংটা কি? এই পিংটা হচ্ছে ওয়েবসাইটের স্পিডটা কমা বাড়ানোর যে মিটারটা। তো এটা আমাদেরকে আসলে তেমনভাবে কাজে লাগবে না, জাস্ট ওটা আমরা ওয়েবসাইট সম্পর্কে জানতে হয়, তাই ওটা পিং সম্পর্কে একটা আমরা জেনে রাখলাম যে পিংটা আসলে কি। জাস্ট এখানে দ্রুত ইন্ডেক্সিং করার যে সিস্টেমগুলো, এখানে আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে রাখছি, আপনার চাইলে এগুলোতে ঢুকে প্রত্যেকটা ওয়েবসাইট বা ব্লগ সাইট সম্পর্কে দেখতে পারেন যে তাদের পিংগুলো কেমন বা স্পিডগুলো কেমন হবে ওয়েবসাইটে, সেটার জন্য। তো আসলে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ব্যবহারটা জানতে হবে। সেটা হচ্ছে এখানে বিভিন্ন টুল বার এবং সফটওয়্যার সম্পর্কে পরিচিত জানতে হবে। তার মধ্যে কিন্তু আমরা প্রথম দিনে মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো বা আমাদের কাজের জন্য যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা এখানে দেখে ফেলছি। সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার, তারপর ওখানে কি কি ছিল, স্কাইপি, তারপর ছিল লাস্ট পাস, এরকম যেগুলো আমরা অ্যাড করছি সেগুলো কিন্তু আমাদের মূলত এইগুলো কাজের জন্য ব্যবহার করব আমরা। এছাড়াও এখানে যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যালেক্সা। তো অ্যালেক্সা কোনটা ভাইয়া? এসইও কোয়াকের ভিতরে কিন্তু অ্যালেক্সাটা পাওয়া যাচ্ছে। তো এটার ব্যবহার জানতে হবে, যেটা ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে এটা শুরু করব। তারপরে 2 নম্বরটা যেটা আছে এসইও কোয়াক, তো এটা কিন্তু আমরা অ্যাড করছি আমাদের পিসিতে। তারপর র্যাঙ্ক চেকার, তার মানে যে পেজটা নিয়ে আমরা কাজ করবো সেই পেজটা র্যাঙ্ক চেক করতে হবে। তারপর গুগল পিআর, তার মানে গুগলের পেজ র্যাঙ্কটা খুঁজে বের করতে হবে। আর এসইও স্পাইগ্লাস একটা সফটওয়্যার ইউজ করতে হবে। তো আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি বা আমি আপনাদেরকে প্রথম দিনে একটা জিনিস শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা আপাতত কোনো পেইড সফটওয়্যার বা পেমেন্ট করে কোনো সফটওয়্যার কিনবো না। তার আগে কীভাবে নিজেদের নলেজ দিয়ে নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে কীভাবে আর্ন করা যায়, সেখান থেকে আর্ন করতে যদি পারি সেখান থেকে আমরা সেই টাকা দিয়ে আমরা সফটওয়্যার কিনবো। তাছাড়া আমাদের আপাতত দরকার নেই। আর আমাদের একটু বেশি বেশি পরিশ্রম করতে হবে, যেহেতু আমরা ফ্রি টুলস ইউজ করে সব কাজগুলো কমপ্লিটলি করব। তারপরে আমাদের লাস্ট যে একবারে স্লাইডটা সেটা হচ্ছে ইউজ অফ গুগল ওয়েবমাস্টার টুলস। তার মানে ভাইয়া আমরা যখন ওয়েবসাইট একটা ক্রিয়েট করব আমাদের অবশ্যই অবশ্যই কিছু বৈশিষ্ট্য বা কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমি এগুলো আপনারা একটু জাস্ট শুধু একটু করে রিডিং করুন, এগুলো আমি আপনাদেরকে বলছি না, আমি 2টা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে দিচ্ছি। সেটা হচ্ছে রিসিভ অ্যালার্টস ইন ইওর ইনবক্স, যে ব্যাপারটা আছে যেটা, তো এইটা যেটা করবে আপনাকে অবশ্যই অবশ্যই ভাইয়া আপনার ওয়েবসাইটের মধ্যে নজর রাখতে হবে যে আপনার ওয়েবসাইটে কেউ কোনো লিঙ্ক শেয়ার করতেছে না এবং সেই লিঙ্কটা আসলে আদৌ কোনো ভালো লিঙ্ক কি না। যেমন এরকম হয় যে আপনার টাইম লাইনে একটা বেদবি একটা পোস্ট করে কেউ একটা কি করে দিল আপনার টাইম লাইনে অ্যাড করতে চলে, তো ঠিক আপনি কিন্তু এটা কি করবেন না, আপনার টাইম লাইনে কিন্তু রিসিভ করবেন না। ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটে যদি কেউ একটা কোনো একটা দুষ্কৃতিকারী লিঙ্ক বা কোনো একটা হচ্ছে অন্য একটা অপরাধ সংক্রান্ত একটা লিঙ্ক শেয়ার করতে চায়, তাহলে আপনি কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কারণ আপনার এইটার কারণে, যেহেতু আপনি যদি ওই লিঙ্কটা রিসিভ করে ফেলেন, তার মানে ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি রিসিভ করলেন সেই ওয়েবসাইটে সাইবার ক্রাইমের সিস্টেমে যতটা অপরাধী, ঠিক আপনিও একইভাবে আপনার ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করার কারণে আপনিও কিন্তু অপরাধী। যার কারণে
আপনাকে এই ব্যাপারে সচেতন হওয়া লাগবে যখন আপনার ওয়েবসাইট থাকবে। দ্বিতীয়টা যেটা, চেক হু লিঙ্কস টু ইউ। আপনাকে দ্বিতীয়টার এই ব্যাপারটা কিছুটা এরকমই, যে আপনাকে খুব ভালোভাবে নজর রাখতে হবে আপনার ওয়েবসাইটে কে লিঙ্ক করতেছে। তার মানে পরিচিত বা জানাশোনা ছাড়া আপনার ওয়েবসাইটে কাউকে লিঙ্ক করতে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন আপনি এসইও করতে যাবেন বা অনলাইন মার্কেটিং করতে যাবেন, আপনার কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন সিস্টেমে আমরা অপরিচিত ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করি, লিঙ্ক শেয়ার করি। কেন? কারণ ওই ওয়েবসাইটটা সম্পর্কে আমরা আগে তথ্য রিসার্চ করি, অ্যানালাইজ করি, তারপরে আমরা ওই ওয়েবসাইটটা সম্পর্কে আমরা কি করি, আমরা লিঙ্ক শেয়ার করি অথবা তাকে আমরা লিঙ্ক শেয়ার করতে দিই। তাহলে যখন এই ব্যাপারগুলো যখন সম্পূর্ণ কমপ্লিটলি হয়ে যাবে, শুধুমাত্র তখনই আমরা একটা চ্যানেলকে আমরা বলতে পারি অথবা একটা ওয়েবসাইটকে আমরা বলতে পারি আমরা অ্যানালাইজ করতে পারলাম। তবে আমাদের যেহেতু সেশনটা আমি শেষ করব, তো তার আগে একটা জিনিস বলে রাখি ভাইয়া, সেটা হচ্ছে আমরা যখন পার্সোনালি কেউ কোনো ওয়েবসাইট নিয়ে আগাইতে যাব, তারা কেউ এতটুকু চিন্তাই করবেন না যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কাজ করলেই বুঝি একটা অন পেজ এসইওর কাজ বা একটা চ্যানেলকে অথবা একটা হচ্ছে ওয়েবসাইটকে এসইওর কাজ সম্পন্ন করা যায়। আসলে এসইও যে কাজগুলো আছে এগুলো হচ্ছে অনেক লেন্দি প্রসেস। দেখা যায় একটা ওয়েবসাইটের পিছনে 2 থেকে 3 মাস, 2 বছর 3 বছর কাজ করেও একটা ওয়েবসাইটকে 1 নাম্বার 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আনা পসিবল হয় না। তার মানে এটার পিছনে লেগে থাকতে হয়। তার উপর আবার গুগলে যেহেতু কাজ করবেন, গুগলের কিছুদিন পর পর কিছু ফরম্যাট চেঞ্জ করে, যেটাকে বলা হয় গুগলের অ্যালগোরিদম। তো ওই অ্যালগোরিদমগুলোর সঙ্গে আপনাকে আপডেট থাকতে হবে। যখন আপডেট থাকবেন তখনই একটা চ্যানেলকে বা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা যায়। তো যখন আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন, এই যে আপনি যে 2-1 বছর বা 5-7 মাস একটা ওয়েবসাইটের পিছনে শ্রম দিলেন, এই শ্রমটার কয়েক গুণ বেশি সুবিধা আপনি তখন পাবেন। তার মানে একটা ওয়েবসাইটকে যদি আপনি 1 নাম্বার র্যাঙ্কিংয়ে বা 2 নাম্বারের র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এখান থেকে খুব ভালো একটা প্রফিট আপনি করতেই পারবেন, এটা বলাই যায়। যেমন ইভেলি প্রতিষ্ঠিত হওয়ার কয় বছর, 2 থেকে 3 বছর হবে। বাট 2-3 বছরে ইভেলি যে পরিমাণ আর্ন করছে বা করতেছে, এইটার পিছনে বা সামনের পিছনে আপাতত বাংলাদেশে তেমন কোনো কিছু নাই। তো যার কারণে এটা যে একদিনে উঠে গেছে ব্যাপারটা তা না। তাহলে এই এসইওর ব্যাপারগুলো আমরা এভাবে কমপ্লিট করবো হয়ে। তারপরে আমাদের এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনারা যারা এই ক্লাসটাতে হচ্ছে প্রেজেন্ট আছেন, যেগুলো মুখস্থ করতে বললাম এগুলো কিন্তু ভাই মুখস্থ করতেই হবে। কারণ এগুলো আপনার আমার বারবার ক্লাসে রিভিউ করতে হবে এবং বাইরের সঙ্গে যখন কন্ট্যাক্ট করতে হবে বা মিউচুয়ালি যখন কথাবার্তা বলতে হবে, তখন আপনাকে অন পেজের ব্যাপারগুলো করতে গেলে মাস্ট বি এগুলো আপনাদেরকে জানতেই হবে। তো আমি এখন যেটা করব, আমি আমার সেশনটা হচ্ছে এখানে কমপ্লিট করে দিলাম। এখন আপনারা একটু কষ্ট করে, আমি জানি যে আপনাদের অনেকগুলো ওয়ার্ডেই কঠিন লাগতেছে বা শুনতে প্রথম শুনলেন বা কারো কাছে এগুলো হয়তো বা কারো পরিচিতও হতে পারে, বাট তারপরেও যাদের যে প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে ভাই, তারা একটু প্রতিদিনের মতো সবাই এখানে হ্যান্ড রাইজ করেন, আমি ধাপে ধাপে আপনাদের প্রশ্নগুলো নেব এবং সলভ করে দেবো। বাট একটু সবাই মিউট করে সবাই হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি ধাপে ধাপে প্রশ্নগুলো নিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে আমাদের জাহিদুল ইসলাম জনি ভাইকে দিয়ে শুরু